খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা জানি যে অনেক কষ্ট করে পুরো ক্লাসগুলো আমাদেরকে করা লাগতেছে যারা অফলাইনে আছি, পাশাপাশি যারা অনলাইনে আছি তাদের জন্য কষ্ট হচ্ছে। আজকে লাইভে আসার পেছনে মূল রিজন হচ্ছে আমরা 16ই ডিসেম্বর বন্ধ রাখতেছি না, ক্লাস রাখতেছি। কথা কি বুঝতে পারছি? আর 16ই ডিসেম্বরে আমাদের যে ক্লাসটা হবে এটা 2:30 থেকে শুরু হবে, কারণ আমরা অফিসিয়াল ক্লোজ টাইম রাখছি 7:30। কারণ যারা স্টাফ তারাও তো একটা দিন বন্ধের আশাই থাকে। আর আমাদের প্ল্যান ছিল যে 16 ডিসেম্বর আপনারা যারা অফলাইনে লাইব্রেরি ইউজ করেন তাদেরকে লাইব্রেরিটাও ইউজ করার সুযোগ করে দিব, কিন্তু এটা আমরা পারতেছি না কারণ উপর মহল থেকে কিছু ধাক্কা আছে। কারণ আগামীকালকে অনেকগুলো ঝামেলাও হইতে পারে। একটা দল চাবে যে এটাকে কি করি, পালন করি, আরেকটা দল বলবে যে এটাকে কি করব না। তো এটা নিয়ে একটা ঝামেলা হইলে দেখা যাবে যে কোন কোচিং এর স্টুডেন্ট অমুক কোচিং এর স্টুডেন্ট বাইরে একটা অকারেন্স ঘটলে দিন শেষে গিয়ে ইয়াটা পড়বে কার উপর? জব মেডিসিনের উপর। সো এর জন্য আমি এক্সট্রিমলি সরি। এই যেমন অনেকে আমার কাছে আবদার করছিল যে লাইব্রেরিতে 1 ঘন্টা বাড়াই দেওয়া যায় কিনা। আমি কিন্তু কোনো রিপিটে কোনো প্রতি উত্তর দেই নাই, ডিরেক্ট বলছি ইয়েস, বাড়াই দিছি না। সবাই কিন্তু 1 ঘন্টা বেশি করে পড়তেছেন। কিন্তু আগামী অর্থাৎ 16 ডিসেম্বর আমার প্ল্যান ছিল যে না, অন্তত পক্ষে আমি সন্ধ্যা 7টা পর্যন্ত যদি লাইব্রেরিটাকে ইউজ করতে দেই এটা আমাদের জন্য ভালো। তবে যদি নর্মাল পরিবেশ থাকতো আমি দিয়ে দিতাম। আমি জুবের ভাই সহ আলোচনা করার পর দেখলাম যে না, পরিবেশটা একটু তীক্ষ্ণ টাইপের, খুব কড়া টাইপের। কথা কি বুঝতে পারছি? আর একদিন একটু বাসায় পড়লে আমাদের মনে হয় না যে খুব একটা আহামরি ক্ষতি। একটু বাসায় পড়বো, অন্যথায় অযথা সময় নষ্ট না করবো আর কি, এতটুকু চেষ্টা করব। আর যারা অনলাইনে আছি আমি জাস্ট একটা ছোট্ট সূক্ষ্ম গবেষণা দিয়ে চলে যাই। ভাই, পুরো বাংলাদেশের রাজনীতির সাথে সংশ্লিষ্ট বা উগ্রবাদিতার সাথে সংশ্লিষ্ট 80% স্টুডেন্ট, যারা গ্রাজুয়েট স্টুডেন্ট। আমরা যে কয়জন পড়াশোনা করতেছি না, এই যে মাথার ঘাম ঝরাচ্ছি না, প্রত্যেকেই সফল হব জাস্ট এই তাগিদটা নিয়ে। একটা সেকেন্ড যাতে আমাদের অযথা অপচয় না হয়, এইদিকে আমরা একটু তাগিদ রাখি। এই এফোর্টটা কিন্তু বেশি স্টুডেন্ট দিচ্ছে না, কারণ আমি তো পুরো বাংলাদেশই ঘুরি, পুরো বাংলাদেশের স্টুডেন্টকে নিয়ে তো একটু অবজারভেশন আছে আমার। সব জায়গায় আমি যদি একটা অবজারভেশনের জায়গা থেকে বলি, সব মিলিয়ে পড়ার টেবিলে আছে 20% স্টুডেন্ট। এই 20%-এর মধ্যে যুদ্ধটা হবে। আর এই 20%-এর মধ্যে সফল হবে কত পার্সেন্ট? 10%। এই 10% কারা সফল হবে? যারা তীক্ষ্ণভাবে পুরো সময়টাকে কাজে লাগাচ্ছি। এই 15টা দিন আছে না, আমরা চেষ্টা করব জব মেডিসিন থেকে আমরা যে 4টা বই পাইছি এই বই 4টাকে শেষ করে দেওয়া। শেষ করার পর যদি আমি 5 দিন বা 7 দিন সময় পাই, কোনো কারণে হাতে অনেকের আছে, অনেকে চিন্তা করতেছে যে আমি আগে শেষ করে ফেলবো, করি, সমস্যা কি? নিজে নিজে পড়ে কি শেষ করে যায় না? যায়, শেষ করে ফেলি। শেষ করার পরে আমি যদি চাই যে না, বাজারের কোন একটা কোশ্চেন ব্যাংক পড়বো, তবে আমি একটু বুদ্ধি দিয়ে দেই। কোন কোশ্চেন ব্যাংকের আজাইরা কোনো কোশ্চেন আর পড়বো না। শেষ মুহূর্তে যদি প্রশ্ন ব্যাংক দেখিও, শুধু বিসিএস রিলেটেড কোশ্চেন গুলো দেখে যাব। বুঝি নাই? 10তম বিসিএস থেকে কততম? একদম 49তম বিসিএস। কারণ প্রাইমারি যতবার প্রশ্ন করছে প্রতিটা প্রশ্ন বিসিএস এর আদলে প্রশ্ন করা। অর্থাৎ প্রাইমারি সবসময় বিসিএস এর প্রশ্নকে রিপিট করতে পছন্দ করে বা তার আদলে প্রশ্ন দিতে পছন্দ করে। কিন্তু এই নর্মাল প্রশ্নগুলো রিপিট হবে এরকম রেকর্ড কখনো প্রাইমারিতে হয় নাই। আবার অনেকে চিন্তা করে প্রাইমারি প্রশ্ন মনে প্রাইমারিতে রিপিট হয়, এটাও কিন্তু খুব কম হয়, হইলেও 2% বা 3%। কিন্তু বিসিএস এর আদলে প্রশ্ন প্রায় 60% কমন পাওয়া যায়। কথা বুঝি নেই? এই জন্য আমার যখন পুরো, যেমন আমরা লেকচার শিট গুলো বা আমরা যে বই চারটা দিচ্ছি, বই চারটার মধ্যে কিন্তু আমাদের প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড, বিসিএস সবগুলোরই প্রশ্ন আছে না। তারপরেও শেষ মুহূর্তে আমরা যদি চাই যে না, ব্যাখ্যা সহ সমাধান বিসিএস এর প্রশ্নগুলো দেখার আমার সময় আছে, তাইলে আমরা শুধুমাত্র বিসিএস 10তম বিসিএস থেকে শুরু করব, একদম 49 পর্যন্ত যতগুলো বিসিএস এর কোশ্চেন আছে একবার ব্যাখ্যা সহ সমাধান দেখে নিব। পারবো না ইনশাল্লাহ? ওকে। আর 16 ডিসেম্বর আমরা অনলাইনে যারা আছি তাদের জন্য অ্যালার্ট করে দিচ্ছি, আমরা 16 ডিসেম্বর 2:30 লাইভ ক্লাসও শুরু করব। লাইভের ক্লাসটা যে 2:30 শুরু হবে, যারা অনলাইনে আছি অনলাইনের ক্লাসটাও 2:30 শুরু হবে। আর যারা আমরা অফলাইনে আছি জাস্ট টাইমে চলে আসবো। একটা দিন আমরা একটু স্যাক্রিফাইস করব, আমাদের ক্লাসের টাইম হয়তো বা 6:30, কিন্তু আমরা ওই দিন একটু আগায় দিছি এই জন্য, কারণ আমাদের অফিসিয়াল বন্ধের সময়টা আমরা 7:30 রাখছি। আমরা চাইলে কিন্তু ওই দিন সারাদিন অফিস বন্ধ রাখতে পারতাম, এতে করে আমাদের প্রতিষ্ঠানে যারা স্টাফ আছে তারা একটু রিল্যাক্স করতে পারতো। কিন্তু আপনাদের জন্যই, বিলিভ করেন, এই আপনাদের জন্য আমাদের প্ল্যানও ছিল, আমরা বাইরে একটা আয়োজন করার প্ল্যান ছিল আমাদের সব স্টাফ নিয়ে। যখন দেখলাম যে ম্যারাথন ব্যাচের স্টুডেন্টদের কিছুটা হলেও ক্ষতি হবে আমরা যদি কোথাও বাইরে ঘুরতে যাই, আমাদের প্ল্যান ছিল যে এই রানিং মাসে 16 ডিসেম্বরে পারি বা কোনো একটা দিনে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব একদিনের ইনভেস্টমেন্ট সময় নিয়ে। পরে দেখলাম যে আমরা বাইরে যাওয়া মানে কি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই যারা ম্যারাথনে আছে। একটা ক্লাসে হ্যাম্পার পড়া মানে কি, অনেকগুলো টপিক মিস হয়ে যাওয়া, সাথে পরীক্ষাটা ডিসমিস হয়ে যাওয়া।
এই যে অনবরত কোশ্চেন করতেছে, প্রতিদিনের কোশ্চেন, প্রতিদিন এতগুলো টপিক থেকে বাছাই করে কোশ্চেন করা, এটাও কিন্তু একটা কষ্টের ব্যাপার। যেমন আগে থেকে যদি আমার একটা একটা করে টপিক বেস পরীক্ষা হইতো তাহলে কিন্তু ঝামেলা ছিল না। দুম করে আমার আগের যে কোশ্চেন গুলো আছে ওগুলোকে একটু ওলট পালট করে কিন্তু পরীক্ষা নেওয়া যাইতো। কারণ প্রতিটা প্রশ্ন নতুন করে কি করা লাগতেছে, রিনিউ করে আপনাদেরকে পরীক্ষা নেওয়া লাগতেছে। তো প্রতিটা জায়গায় আমাদের যেমন কষ্ট আছে, আপনারাও অনেক কষ্ট করতেছেন। ধ্যান জ্ঞান মন দিয়ে 4 ঘন্টা বসে থাকে এত সহজ কাজ না। তো যারা বসে আছি এটা যাতে আমরা লাস্ট 2 তারিখ পর্যন্ত করতে পারি। এই যে 2 তারিখে পরীক্ষা হবে না এটা ভেবে অনেকে পড়াশোনা স্টপ করেছিল না, এখন যখন দিয়ে দিল তারিখটা ভালোভাবে, তখন বলতেছে কি করলাম। জব পিটিশনে যারা শুরু থেকে শুরু করে নাই তারা এখন আবার আফসোস করতেছে। তো যেহেতু শুরু করছি এটা শেষ দেখে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। ক্লিয়ার? আর যারা অনলাইনে আছি পুরো ক্লাসটা আমরা এনজয় করব, লাস্ট পর্যন্ত থাকবো। কারণ আমাদের স্যার এত সুন্দর গুছিয়ে তথ্য দেয় যে পরীক্ষার হলে ঢোকার সাথে সাথে দেখবেন প্রশ্ন সচক্ষে এভাবে চোখে ভাসমান হয়ে গেছে, সবুজ স্যারের চেহারা সহ। পুরো বাংলাদেশে একটা টিচার পাইছি যাকে নিয়ে আমি পুরো বাংলাদেশের একটা স্টুডেন্ট থেকে এখন পর্যন্ত 1% নেগেটিভ কোনো ফিডব্যাক খারাপ পাইনি। বাংলাদেশে যতগুলো ব্রাঞ্চ আছে প্রতিটা ব্রাঞ্চ থেকে শুরু করে আমার হেড ব্রাঞ্চের কথাও যদি বলি, অনেকে আছে না আরে সবুজ স্যারের থেকে এক্সপিরিয়েন্স, কিন্তু এই মানুষটা যে কি পরিমাণ পরিশ্রম করে একটা স্টুডেন্টের জন্য এটা আনবিলিভেবল। অল টাইম পড়াশোনা করে আপডেট তথ্যগুলোকে স্টুডেন্টের সামনে এত সুন্দর করে গুছাইয়ে দেয় যে স্টুডেন্টরা ওই টপিকের বাইরে থেকে আর কোনো কিছু আসেই না। এবং আপনি দেখবেন আজকে যারা নোট করবেন এই ম্যারাথন ক্লাসের মধ্যেও আপনার পুরো টপিকগুলো এত সুন্দরভাবে গুছানো হয়ে যাবে যে আপনি নিজেকে নিজে ফিল করতে পারবেন যে না অন্ততপক্ষে আমি একটা গুছালো ক্লাস পাইলাম, যেটার উপর ভরসা রেখে আমি পরীক্ষার হলে 100% মার্ক অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সো আমরা জাস্ট কোনো কথা বলবো না, রিল্যাক্স মোডে ক্লাস করবো। আর যারা অনলাইনে আছি পুরো সময় ধরে আমরা ক্লাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ। কলম কই? ও আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দেখতেই পাচ্ছেন একটা আমাদের ম্যারাথন ক্লাস বরাবরের নাই, তাই না? তো দেখেন আজকে যেই ক্লাসটা আছে আপনাদের যে সভাপতি কয়টা পর্যন্ত চলে? 4 ঘন্টা, তাই না? 6:30 থেকে 10:30। তা আসলে অনেকে অনেক কথা বলছে, যেমন আমাদের আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের যে টপিকগুলো আছে আজকে, বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থা, বিশেষ করে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, এর সদর দপ্তর মনে রাখার টেকনিক, বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু, ঘটনা, মুদ্রা, সীমারেখা, এমন ক্লাস আছে যেগুলো সব টেকনিক বেসড। আপনাকে আচ্ছা, আপনাকে সবগুলো টেকনিক দিয়ে শিখতে হবে, একটা টেকনিক্যাল ক্লাস, সোজা কথা। ঠিক আছে? তো এই জন্য অনেকে রিকোয়েস্ট করছিল যে স্যার এই ক্লাসটি একটু উন্মুক্ত করা যায় কিনা। এই জন্য আমি অথরিটির বলছি যে স্যার অ্যাটলিস্ট 1 ঘন্টা ক্লাসটা ওপেন করা যায় কিনা সবার জন্য। যারা যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসেন আমরা শুরু করি। প্রথম যে জিনিসটা আমাদের আছে, আমরা এই যে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা পড়বো। কি পড়বো বলেন তো? জাতিসংঘের বিশেষায়িত সংস্থা পড়বো। এখন এইখানে মূলত কি পড়বো? যেহেতু আমাদের ম্যারাথন ক্লাস, আপনাদের সময় খুবই কম, 2 তারিখ পরীক্ষা, আপনাদেরকে এবং আমাদেরকে সবাইকে, আমরা যারা পড়াবো এবং আপনারা যারা পড়বেন সবাইকে হচ্ছে স্ট্র্যাটেজিক হইতে হবে। কি হইতে হবে? স্ট্র্যাটেজিক। ইউ হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক। আপনাকে অবশ্যই কৌশলী হইতে হবে, নয়তো এই সময়ের মধ্যে পারবেন না। খুব শর্ট টাইম, 2 তারিখ পরীক্ষা। আজকে কয় তারিখ? 15 তারিখ, হচ্ছে আপনার 16-17 দিন আছে, তাই তো? তাহলে এই যে ধরেন রাউন্ড ফিগারে 15 দিন, এই 15 দিনের মধ্যে আপনাকে সব বইটা তছনছ করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? তছনছ। আর এই তছনছ করে ফেলতে গিয়ে দেখবেন আপনি নিজেই তছনছ হইয়া গেছে। এজন্য কি করতে হবে? স্ট্র্যাটেজিক হতে হবে। ওকে, প্রথমে যে হেডিংটা লিখবেন, প্রথমে যে হেডিংটা করবেন সেটা হচ্ছে, দেখেন আমরা তো আপনাদেরই ক্লাস, আপনাদের উপরেই আমাদের গুরুত্ব থাকবে। লাইভটা ওটা বোনাস, ঠিক আছে না? যারা লাইভই করতেছে ওটা তাদের জন্য বোনাস। আমাদের মূল ফোকাস হচ্ছে আপনারা এবং যারা আমাদের পেইড বেসিস স্টুডেন্ট তাদের উপর, ঠিক আছে? ওকে, লিখেন জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। 47 BCS এর রিটেন গেল না কয়েকদিন আগে, জেনারেল ক্যাডারের পরীক্ষা অলরেডি শেষ। সেখানে আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে একটা কোশ্চেন ছিল, জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলোর পরিচয় দিন। কয়টি সংস্থা আছে এগুলোর পরিচয় দিতে বলছে। এখন ভালো করে খেয়াল করেন,
এই যে জাতিসংঘ, সংক্ষেপে আমরা এটাকে কি বলি? ইউএন। ইউএন যেখানে পাবেন, ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস। ইউএন মানে কি? ইউনাইটেড নেশনস। এই জাতিসংঘের বিশেষায়িত সংস্থা যদি বলি, অর্গানাইজেশন বা সংস্থা যদি বলি, সেরকম সংস্থা আছে 15টা। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আছে 15টা। এর বাইরেও বিশেষায়িত ফান্ড আছে, তহবিল আছে, কর্মসূচি আছে। এভাবে ধরতে পারেন প্রায় অর্ধশতক সংস্থা, ফান্ড, তহবিল এগুলো আছে। তো এর মধ্যে যদি স্পেসিফিক আমরা সংস্থা বলি, তাহলে সংস্থা আছে কয়টা? 15টা। একটু লিখেন, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা 15টি। কয়টি? জাতিসংঘ মানে ইউএন, ঠিক আছে না? ইউএন এর বিশেষায়িত সংস্থা 15টি। ইউএন এর বিশেষায়িত সংস্থা কয়টি? বিশেষায়িত সংস্থা 15টি। এই 15টি কারা? 15টি পড়া সম্ভব না, আমরা আস্তে আস্তে পড়বো। 15টির কয়েকটা একটু লিখি। যেমন হচ্ছে ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ঠিক আছে না? ফাও। যেমন হচ্ছে আইএমএফ। যেমন ধরেন বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে? এরপর ধরেন ইউনেস্কো। আমরা কয়েকটি একটু এক্সাম্পল দিলাম। তাহলে এইগুলো হচ্ছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। তবে এছাড়াও জাতিসংঘের অনেক কি রয়েছে? অনেক ফান্ড, প্রোগ্রাম, কর্মসূচি ইত্যাদি রয়েছে। আবারও দেখেন, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টা? 15। বুঝতে পারতেছেন না? দেখেন কোথাও ফাঁকা আছে কিনা। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টি? 15। ডান এইটুকু? আচ্ছা, এখন কি পড়বেন? আজকের ক্লাসটা আমরা প্রধানত ফোকাস করব সদর দপ্তরের উপর। কার উপর? সদর দপ্তর। লেখেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা। লেখা হয় নাই? লিখেন। তাই লেখেন, চাপ নিয়েন না। কি নিয়েন না? চাপ নিয়েন। লিখেন। বলেন, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টি? এছাড়া অনেক ফান্ড আছে, কর্মসূচি আছে, তহবিল আছে। কোনটা আছে? এই যে সংস্থার মধ্যে ফান্ডও আছে, প্রোগ্রামও আছে, কিন্তু এছাড়াও আরো অনেক ফান্ড, সংস্থা, প্রোগ্রাম আছে। বুঝতে পারছেন? মূলত এগুলো নিয়ে একটু বিতর্ক আছে। কেউ বলছে 19টাও বলছে, এরকম আছে। আপনি বলতে পারেন যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটা আছে। এরপর আপনি আরো ধরতে পারেন যে এইগুলো আসলে কি না, সংস্থা না, কিন্তু কি, যেমন ইউএনএফপিএ। এখানে যদি আর একটা আমরা লিখি ইউএনএফ, এটা কি বলেন তো? এটা পপুলেশন ফান্ড না? এটা ফান্ড, এটা তো সংস্থা না। তারপরে সে বলছে এটা তার সংস্থা। যাক, এইগুলো নিয়ে আপনার কোনো ঝামেলা নিয়েন না। এটা হচ্ছে মনে রাখেন শুধুমাত্র 15টা। কয়টা? বাকিগুলো জাহান নামে যাক। আপনার দরকার আছে, আপনি 15টা মনে রাখেন। এটুকু লিখছেন? এরপর কি লিখবেন? জাতিসংঘের বিভিন্ন সংস্থা অথবা ফান্ড, প্রোগ্রাম ইত্যাদির সদর দপ্তর। ইত্যাদির কি বলেন তো? ইত্যাদির সদর দপ্তর মনে রাখার কৌশল। কি মনে রাখার? সদর দপ্তর মনে রাখার কৌশল। সদর দপ্তর মনে রাখার কৌশল। ইত্যাদির সদর দপ্তর মনে রাখার কৌশল। জাতিসংঘের বিভিন্ন ফান্ড, প্রোগ্রাম, সংস্থা, এইগুলার সদর দপ্তর মনে রাখার কৌশল। এখন এইগুলো কেন পড়বেন? দেখেন, প্রায় বিসিএস এ লাস্ট কয়েকটা বিসিএস ধরে যদি আপনি দেখেন, পরীক্ষা আসছে সদর দপ্তর কোথায় অবস্থিত, আসছে না? এই সদর দপ্তর নিয়ে প্রায় কোশ্চেন দেখবেন। সদর দপ্তর মনে রাখা খুবই ডিফিকাল্ট একটা জিনিস, খুবই কঠিন মনে হয় যে এত সংস্থা আছে, এগুলো সদর দপ্তর আমরা কিভাবে মনে রাখবো, তাই তো? তাইলে এটার জন্য টেকনিক আছে। আপনি বড় একটা টার্গেটকে ছোট অংশে ভাগ করে নেন। মানে আপনার টার্গেট বড়, কিন্তু টার্গেটটা ফিল আপ করার জন্য আপনি ছোট ছোট অংশকে ভাগ করে নেন। যেমন আমরা মোটা একটা বই পড়তে পারি না,
মনে হয় যেন অনেক মোটা বইটা পড়তে পারতেছি না, অনেক মোটা, এরকম মনে হয় না? এরপর মোটা বইটার কি করি বলেন তো? ছোট ছোট ভাগে বিভক্ত করি। এরপর দেখেন ওই মোটা বইটাই পড়তেছি কিন্তু ছোট ছোট ভাগ কইরা। সহজ লাগে না ব্যাপারটা? আচ্ছা, এত বেশি সংস্থা আছে, জাতিসংঘের বহির্ভূত অনেক সংস্থা আছে না? এত সংস্থার সদর দপ্তর মনে রাখতে রাখতে নিজের যে সদর দপ্তর কই, নিজের যে বাড়ি কই, এটা ভুলে দিতে পারেন। এই জন্য আপনি আজ মাত্র 5টা শহর মনে রাখেন। কয়টা শহর? আপনি ধৈর্য নেন, যদি 5টা শহর শিখেন তাইলে প্রাইমারি পরীক্ষায় আসার মতো 90% সদর দপ্তর আপনি মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। কয় পার্সেন্ট? 90%। বলতে পারেন 100% কেন না? 100% জীবনে হয়? ওটা হয় না। তাহলে আপনি 90% মনে রাখবেন কয়টা শহর দিয়া? 5টা শহর দিয়ে। এটার মধ্যে যদি আসে তো ভালো, না আসলে নাই। 1 মার্কের জন্য আপনি এত কষ্ট করতে পারেন তো কোনো কথা নেই। 1 মার্কের জন্য কি আপনি জীবন যৌবন পুরো বিসর্জন দিয়ে দিবেন বলেন? তাহলে আপনি 5টা শহর শিখবেন। কয়টা শহর? একদম মেন্টালি সেট করে নেন, আপনি আজকে 5টা শহর শিখবেন, ঠিক আছে? আর এই 5টা শহর থেকে যদি সদর দপ্তর আসে আপনি পারবেন ইনশাআল্লাহ। আসেন, 5টা শহরের প্রথম শহর কোনটা? এই যে প্রথম শহর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। প্রথম শহরের নাম কি? ওকে, তাহলে 5টা শহরের প্রথম শহর লিখেন জেনেভা। কোন শহর? জেনেভা। কোন দেশ? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের একটা শহর, এটা কিন্তু সুইজারল্যান্ডের রাজধানী না। সুইজারল্যান্ডের একটা শহরের নাম কি? জেনেভা। সুইজারল্যান্ডের একটা শহর। এই জেনেভা, মিজানুর রহমান লিখছেন স্যার মনে হয় ওসমান হাদি ভাইয়ের ছোট ভাই। ওসমান হাদি ভাইয়ের ছোট ভাই এটা বলতেও পারেন। ওসমান হাদি ভাই হচ্ছে আমার ভাইয়ের, আমার বড় ভাইয়ের বন্ধু, প্লাস আমার টিচার এবং আমার একজন মেন্টর, মানে উনি আমার টিচার আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যে পড়ার পিছনে ওনার অবদান আছে, কারণ ওনার একটা সেমিনার করার পর আমার মনে হয়েছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া উচিত। তো এরপর থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য মানে প্রস্তুতির নেই, পরবর্তীতে ঢাবিতে চান্স পাই। সেই সুবাদে ওসমান ভাই ছোট ভাই বলতে পারেন, আর ওসমান ভাই আমার টিচারও আসলে। তাহলে জেনেভা, সুইজারল্যান্ড। দেখেন, যে কোনো সংস্থা আমরা যে পড়ি, একটা সংস্থা হচ্ছে WHO, এইটার আমরা কি হিসেবে জানি বলেন তো? WHO। এইটার যখন আমরা বলি ফুল ইলাবোরেশন বলেন, তখন কি বলবেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটা তো ফুল ইলাবোরেশন বলার সময় আপনি বলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এমনিতে আমরা এটার কি বলি? WHO। ধরেন এই একটা সংস্থা ইউনেস্কো, এটার ফুল মিনিং আমরা অনেকেই জানি না, কিন্তু এটার আমরা ইউনেস্কো নামে চিনি। বলেন এটা আমরা কি নামে চিনি? ইউনেস্কো নামে চিনি। তাহলে এই যে নামগুলো মূলত এই নামই, ঠিক আছে না? তাহলে নামগুলো মূলত এই সংক্ষিপ্ত নামই। লিখবেন জেনেভায় কোন কোন সংগঠনের সদর দপ্তর হইতে পারে। লিখবেন যেসব সংগঠনের নাম, যেসব সংগঠনের নাম, মনে রাখেন খুব ভালো করে, যেসব সংগঠনের নাম W দিয়ে শুরু। কি দিয়ে শুরু বলেন? দেখেন এইগুলো তো কোনো রুলস না, এগুলো একটু আপনারা ইজি করে দেয়া, একটু সহজ করে দেয়া, ব্যাপারটা কিন্তু এরকম। যেসব সংগঠনের নাম W দিয়ে শুরু, W দিয়ে শুরু, O দিয়ে শেষ। কি দিয়ে শেষ বলেন? O দিয়ে শেষ। W দিয়ে শুরু, O দিয়ে শেষ, সেগুলোর 100% সদর দপ্তর। মনে রেখে সেগুলো একদম 100%। সেগুলো কয় পার্সেন্ট? সেগুলোর একদম গ্যারান্টি সহকারে 100% সদর দপ্তর। মার্ক করে রাখবেন 100%। W দিয়ে শুরু, O দিয়ে শেষ, সেগুলোর 100% সদর দপ্তর জেনেভায়। 100% সদর দপ্তর কোথায়? জায়গা নাই ভাই, দেখেন কর্তৃপক্ষের বইলে যে বেঞ্চ টেন্স দিয়ে বসানো যায় কিনা, আছে? ওকে, তাহলে দেখেন W দিয়ে শুরু, O দিয়ে শেষ, 100% সদর দপ্তর কোথায়? জেনেভায়। যেমন কি? যেমন WHO। যেমন কি বলেন তো? WHO। যেমন হচ্ছে WMO, যেমন হচ্ছে WIPO, WIPO, যেমন WTO। এভাবে যা আছে W দিয়ে শুরু, O দিয়ে শেষ, সদর দপ্তর 100% কোথায় হবে? জেনেভা হবে। জেনেভার বাইরে হওয়ার কোনো চান্স নাই যদি W দিয়ে শুরু হয়, O দিয়ে শেষ হয়। দুইটা কন্ডিশনে যদি ফিল আপ করে, W দিয়ে শুরু, O দিয়ে শেষ, সদর দপ্তর কই বলেন তো? জেনেভা। তাহলে WHO এর সদর দপ্তর কোথায়? W দিয়ে শুরু হয়েছে, O দিয়ে শেষ, সদর দপ্তর জেনেভায়। W দিয়ে শুরু, O দিয়ে শেষ, W দিয়ে শুরু, O দিয়া, W দিয়ে শুরু, O দিয়া, সদর দপ্তর কই? আর আপনি আমার বলতে পারেন, ধরেন পরীক্ষা আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কই, তাইলে কি হবে? তাইলে তো এখানে লেখা নাই W, ঠিক আছে না? দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি লেখাও থাকে, ব্র্যাকেটে WHO লেখা থাকবে। সাধারণত আমরা WHO নামই চিনি, তাহলে ওইটা লেখা থাকবে। আমি একটু পরে কোশ্চেন দেখাবো।
তাহলে ডব্লিউ দিয়ে শুরু ও দিয়ে শেষ, সদর দপ্তর 100% জেনেভায়। ডব্লিউ দিয়ে শুরু হইলে ও দিয়ে শেষ হইলে এইগুলো জেনেভার বাইরে যাবে না। কিন্তু জেনেভায় আরো হইতে পারে, জেনেভায় হইতে পারে, কিন্তু এগুলো জেনেভার বাইরে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা বিশ্ব আবহাওয়া সংস্থা, এটা হচ্ছে বিশ্ব বুদ্ধিবৃত্তিক সংস্থা, এটা বিশ্ব বাণিজ্য সংস্থা। এখন আমরা এখানে সংস্থার কাজ টাজ পড়াইতে আসি নাই ভাই। প্রথম যেই জিনিসটা আমরা পড়াইতেছি এটা সদর দপ্তর মনে রাখা, শুধুমাত্র সদর দপ্তরের উপর ফোকাস করেন আপনি, শুধুমাত্র কিসের উপর? আচ্ছা, তারপরও এই যে সংস্থাটা আছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এই সংস্থাটা কি করে? বিশ্বব্যাপী জিআই পণ্যের স্বীকৃতি দেয়। বলেন তো বিশ্বব্যাপী জিআই পণ্যের স্বীকৃতি দেয় কোন সংস্থা? একটু লেখেন, এটি বিশ্বব্যাপী জিআই পণ্যের স্বীকৃতি দেয়। বিশ্বব্যাপী জিআই পণ্যের স্বীকৃতি দেয়। কিসের স্বীকৃতি দেয়? জিআই পণ্যের স্বীকৃতি দেয়। তাহলে কোন সংস্থা বিশ্বব্যাপী জিআই পণ্যের স্বীকৃতি দেয়? উইপো। তার সদর দপ্তর কোথায়? জেনেভা। ডব্লিউ দিয়ে শুরু ও দিয়ে শেষ, সদর দপ্তর কই? এবার বলেন বাংলাদেশে জিআই পণ্য আছে কয়টা? 62টা। সর্বশেষ হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। কালীগঞ্জ কোথায়? গাজীপুর। গাজীপুরের কালীগঞ্জের তোয়ালে। ওকে, এরপরে পরের রুলস আসেন। আমরা কয়টা শহর শিখবো বলেন? 5টা শহর শিখতে পারলে ইনশাল্লাহ আপনি লালে লাল বাবা শাহজালাল। তাহলে ডব্লিউ দিয়ে শুরু ও দিয়ে শেষ, সদর দপ্তর 100% কই? এরপর লেখেন জেনেভা নিয়ে পরের রুলস। যেসব সংস্থার নাম আই দিয়ে শুরু, কি দিয়ে শুরু বলেন? আই দিয়ে শুরু। জেনেভা নিয়ে একটু বেশি রুলস, বাকিগুলো নিয়ে একটা একটা রুলস দিব। যেসব সংস্থার নাম আই দিয়ে শুরু, কি দিয়ে শুরু? আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ। ও বা কি দিয়ে শেষ? ও বা ইউ, ও বা ইউ দিয়ে শেষ, ও বা ইউ দিয়ে শেষ। সেগুলোর অধিকাংশ, সেগুলোর কি বলেন? প্রথমটা বলছিলাম 100% মনে আছে, আর এটা বলতেছি কি অধিকাংশ। সেগুলোর অধিকাংশ সদর দপ্তর, সেগুলোর অধিকাংশ সদর, পুরো কিন্তু বলি নাই। আই দিয়ে শুরু ও বা ইউ দিয়ে শেষ, সেগুলোর অধিকাংশ সদর দপ্তর কোথায়? অধিকাংশ সদর দপ্তর জেনেভায়। অধিকাংশ সদর দপ্তর কোথায়? জেনেভায়। যেমন কি? যেমন হচ্ছে আইএলও, যেমন কি বলেন তো? আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ঠিক আছে না? এরপর হচ্ছে আইটিইউ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এরপর হচ্ছে আইপিইউ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন। দেখুন তো ভাই, শুরু হয়েছে কি দিয়া? আই দিয়া, শেষ হয়েছে ও বা ইউ দিয়া। সদর দপ্তর কই? জেনেভায়। তাহলে আমরা বলছি এটার অধিকাংশ, সব কিন্তু বলি না, বলছি তার মানে ব্যতিক্রম আছে। তাহলে ব্যতিক্রমকে, সেই ব্যতিক্রম জানলেই তো হয়। ব্যতিক্রম হচ্ছে আইএমও। ব্যতিক্রম কে বলেন তো? আইএমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এর সদর দপ্তর হওয়ার কথা ছিল কই? জেনেভায়। হয়েছে কোথায়? লন্ডন, যুক্তরাজ্য বা ইউকে। ঠিক আছে না? মানে হয়েছে তেমন, আমাদের রুলস এর জন্য তো হয় নাই। এরপরে আসেন আর একটা ব্যতিক্রম আছে, ইকাও ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। ইকাও সদর দপ্তর হচ্ছে মন্ট্রিল। কোন দেশ? কানাডা। কোন দেশ বলেন তো? আচ্ছা, এই দুইটা ব্যতিক্রম, এই দুইটা কি ব্যতিক্রম। এছাড়া আই দিয়ে শুরু ও বা ইউ দিয়ে শেষ, সদর দপ্তর কই? জেনেভায়। আই দিয়ে শুরু ও বা ইউ দিয়ে শেষ, সদর দপ্তর কোথায়? ম্যাক্সিমাম জেনেভায়। দুইটা ব্যতিক্রম আছে, একটা আইএমও আর একটা কি? আইসিএও ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এখন অনেকে বলতে পারেন যে ফুল মিনিং গুলো একটু বলেন। ফুল মিনিং যদি আমরা বলি তাহলে ক্লাসটা সীমাবদ্ধ থাকবে ফুল মিনিং এর মধ্যেই, তাহলে আর অন্যদিকে যাইতে পারেন। ফুল মিনিং তো আপনার নিজের দায়িত্ব, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। এই দায়িত্ব কার? আপনার। কার বলেন? লিখছেন। জেনেভা নিয়ে আর একটা রুলস দেবো, তাহলে জেনেভা শহরটা শেষ, কারণ জেনেভায় অনেক বেশি সংগঠন, এই জন্য রুলস একটু বেশি। লিখবেন জাতিসংঘের। কার? জাতিসংঘের যেসব সংস্থার বানানে, জাতিসংঘের যেসব সংস্থার বানানে আর যুক্ত আছে। কি আছে বলেন তো? জাতিসংঘের যেসব সংস্থার বানানে আর যুক্ত আছে। বানানে যেইখানেই থাকুক, সামনে থাকুক, পিছনে থাকুক, মাঝখানে থাকুক, আর যুক্ত আছে। জাতিসংঘের যেসব সংস্থার বানানে আর যুক্ত আছে সেগুলোর সদর দপ্তর জেনেভায়। আর যুক্ত আছে সেগুলোর সদর দপ্তর কই? সেগুলোর সদর দপ্তর জেনেভায়। সেগুলোর সদর দপ্তর জেনেভায়। সেগুলোর সদর দপ্তর কোথায়? জেনেভায়। সেগুলোর সদর দপ্তর জেনেভায়। যেমন কি
যেমন ইউএনএইচসিআর, ইউএনএইচসিআর। দেখেন এইটার মতো দেখতে আর একটা সংস্থা আছে, অনেকে মনে করে সংস্থা দুইটা এক। ইউএনএইচআরসি, একটা সিআর আর একটা কি বলেন তো আরসি। মনে হয় না যেন একই মায়ের দুই যমজ, একই মায়ের পেটের দুই যমজ বোন ভাই মনে হয়, এটা তো বোন মনে হইতেছে, ঠিক আছে না? দেখেন তো এই পর্যন্ত এক না? ইউএনএইচ, এখানেও ইউএনএইচ, এখানে সি আগে, ওইখানে আর আগে। অনেকে তো মনে করে মনে হয় এই দুইটা জিনিস একই, আসলে দুইটা জিনিস কি আলাদা। আচ্ছা দেখেন, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, হাই কমিশন ফর রিফিউজি, আর ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কমিশন, ঠিক আছে? এটা হচ্ছে শরণার্থী বিষয়ক সংস্থা। এটি কি বলেন তো? জাতিসংঘের ইউএন আছে মানেই কি এ ভাই, ইউএন যুক্ত থাকা মানেই জাতিসংঘের সংস্থা। তাহলে এই দুইটা যে জাতিসংঘের সংস্থা, এটা বোঝা যাচ্ছে না? শুরুতে কি আছে? ইউএন থাকা মানেই তো জাতিসংঘ। এটা হচ্ছে শরণার্থী বিষয়ক সংস্থা, শরণার্থী বিষয়ক সংস্থা। ওকে, আর এটা কি? ইউনাইটেড নেশনস হাই হিউম্যান রাইট কমিশন, এটা হচ্ছে কি মানবাধিকার বিষয়ক সংস্থা, মানবাধিকার বিষয়ক সংস্থা, মানবাধিকার বিষয়ক সংস্থা। এখন এই দুইটা জাতিসংঘের সংস্থা আপনি কি শিওর? অবশ্যই শিওর, কারণ কি শুরুতে কি আছে? আচ্ছা, ইউএন এর বানানে যদি কি থাকে তাহলে সদর দপ্তর কোথায় হবে? ডান। কয়টা গেল বলেন? মাত্র 3টা রুলস। আবার রিকল করেন, আবার রিকল করেন। আদানের জবাব দিয়ে দেন একজনে। বলেন জেনেভায় কোন কোন রুলস হইতে পারে, কোন কোন সংগঠনের সদর দপ্তর হইতে পারে? ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, সদর দপ্তর কই? 100%। ডব্লিউ দিয়ে শুরু 100%, সদর দপ্তর কোথায়? আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ, সদর দপ্তর কই? ম্যাক্সিমাম জেনেভায়। ম্যাক্সিমাম কোথায়? এরপর বলেন জেনেভায় আর কি হইতে পারে? জাতিসংঘের বানানো যদি কি থাকে? আর যদি, এটুকু ক্লিয়ার বলেন? আচ্ছা, এবার জেনেভা নিয়ে একটু ব্যতিক্রমী কথা বলি। অনেকেই মনে করে জেনেভাটা মনে হয় সুইজারল্যান্ডের রাজধানী। আসলে কি সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা? সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? বার্ন। লিখেন, নোট লিখেন একটা, কি লিখবেন? নোট। সুইজারল্যান্ডের রাজধানীর নাম বার্ন। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? সুইজারল্যান্ডের রাজধানীর নাম বার্ন। এটা এক্সট্রা ইনফরমেশন। সুইজারল্যান্ডের রাজধানীর নাম বার্ন। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি বলেন? সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন। সুইজারল্যান্ডের রাজধানীর নাম বার্ন। তাহলে জেনেভা কি? জেনেভা সুইজারল্যান্ডের একটি উল্লেখযোগ্য শহর। জেনেভা সুইজারল্যান্ডের একটি উল্লেখযোগ্য শহর। জেনেভা সুইজারল্যান্ডের কি বলেন? জেনেভা সুইজারল্যান্ডের একটি উল্লেখযোগ্য শহর। জেনেভা সুইজারল্যান্ডের একটি উল্লেখযোগ্য শহর, যাকে কি বলা হয়? সম্মেলনের শহর। উল্লেখযোগ্য শহর, যাকে কি বলা হয়? যাকে সম্মেলনের শহর বলা হয়। যাকে সম্মেলনের শহর বলা হয়। তাহলে কোন শহরকে সম্মেলনের শহর বলা হয়? যাকে সম্মেলনের শহর বলা হয়। যাকে সম্মেলনের শহর বলা হয়। ডান। তাহলে জেনেভা নিয়ে আমরা কয়টা রুলস দিছি বলেন? 3টা রুলস। ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, 100% কোথায়? আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ, সদর দপ্তর ম্যাক্সিমাম কোথায়? আর জাতিসংঘের বানানে যদি কি থাকে? আর যুক্ত থাকে, তাহলে সদর দপ্তর কোথায়? আচ্ছা, এবার বলেন আইএলও সদর দপ্তর কই? আইএলও সদর দপ্তর হচ্ছে জেনেভায়। একটু নোট লিখেন। এই জাতিসংঘে যে এত বিশেষায়িত সংস্থা পড়াবো, এর মধ্যে জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা কোনটা বলেন? আইএমএফ। বলেন জাতিসংঘের যে এত সংস্থা আমরা পড়াচ্ছি, জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা কোনটি? কোনটি হবে? এখনো বলতে পারেন আমরা আসি তো আইএলও এর মধ্যে রে ভাই। লিখেন তাহলে, আবার একটা নোট লেখেন, কি লিখবেন? জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা কোনটা? অনেক বইতে লেখা আছে ফাও, ওটা ফাও ইলেক্স। ওটা কি লেখছে? ফাও লেখছে, ফাও। মনে রাখেন জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা আইএলও। জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা কোনটি? জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা আইএলও। জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা, জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা আইএলও। কত সালে বিশেষায়িত হয়?
1946। ওরে সুবহানাল্লাহ, কত সালে? আপনি যেটা বলছেন ওটা বাংলাদেশ আইএলওর কত সালে সদস্যপদ লাভ করে? ঠিক আছে, বলেন। পারবেন না নাকি দুর্বল হয়ে যাবেন? বিশেষ মুহূর্তে তো তাই হবেনি, এখন হন কেন তাই? কারণ কবি বলেছেন, কোন কবি সেটা পরের ব্যাপার। কবি বলেছেন পরীক্ষার হল মানে বিশেষ মুহূর্ত, বিশেষ মুহূর্তে গিয়ে দুর্বল হয়ে যাবে। লিখছেন এইটুকু? ওকে, তাইলে জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হচ্ছে আইএলও। কত সালে বিশেষায়িত হয়? 1946 সালে। তাহলে দেখেন তো এই কোশ্চেনটা কোথায় আসছিল? প্রবাসী কল্যাণ ও বৈদেশিক, মানে অনেক জায়গায় তো আসছে, আমরা জাস্ট ইনস্ট্যান্ট কিছু কোশ্চেন রেডি করছি। এরপর দেখেন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বা উইপো, উইপো এর সদর দপ্তর কোথায়? ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, সদর দপ্তর। দেখেন তো কোথায় আছে? 42তম বিসিএস, 35তম বিসিএস, রূপালী ব্যাংক সিনিয়র অফিসার। পরের কোশ্চেন আসেন, বিশ্ব আবহাওয়া সংস্থা। এই দেখেন এই কোশ্চেনের প্যাটার্ন দেখেন, কি লেখা আছে? আচ্ছা দেখেন তো ব্র্যাকেটে কি লেখা আছে? বুঝতে পারছেন? আপনার লেখা আছে বিশ্ব আবহাওয়া সংস্থা, কিন্তু ব্র্যাকেটে কি লেখা আছে ঠিকই? তাহলে ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, সদর দপ্তর কই? জেনেভা। পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেন নাই, রোম। পরের শহর, তাইলে আসেন পরের শহর কি? আমরা বলছি কয়টা শহর পড়াবো? মাত্র 5টা। লিখেন, মাত্র এরকম 5টা পড়বেন। জেনেভা নিয়ে তো আমরা 3টা রুজ দিয়েছি, বাকিগুলো নিয়ে আমরা একটা রুজ দেবো, শেষ। রোম ইতালি। জেনেভা কিন্তু সুইজারল্যান্ডের শহর, রাজধানী ছিল না, ছিল, কিন্তু রোম ইতালির ঠিকই রাজধানী। ওকে, লিখবেন জাতিসংঘের যেসব সংস্থা খাদ্য বা কৃষি, খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে, জাতিসংঘের যেসব সংস্থা খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে, সেগুলোর সদর দপ্তর কোথায়? সেগুলোর সদর দপ্তর রোমে। সেগুলোর সদর দপ্তর কোথায়? সেগুলোর সদর দপ্তর রোমে। কি কি নিয়ে কাজ করলে? খাদ্য অথবা কৃষি। যেমন হচ্ছে ফাও, যেমন কি বলেন তো? ফাও। এরপর হচ্ছে আপনার ডব্লিউএফপি বা অল ফুড প্রোগ্রাম, ইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, এইটুকু লেখেন। লেখার পর একটু কি মারেন? খিচ মারেন। টেক এ ব্রেক ফর 2 seconds। এরপর বলতেছি এখানে কি হয়েছে। তাহলে যেসব সংস্থা খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে, সেগুলোর সদর দপ্তর কোথায়? সেগুলোর সদর দপ্তর হচ্ছে রোমে। আর আপনি কেমনে বুঝবেন খাদ্য না কৃষি নিয়ে কাজ করে? হয়তো আপনি বুঝতে পারবেন না, এই জন্য আপনাকে কি পড়তে হবে? ফুল মিনিং পড়তে হবে। কিসের টেকনিক হয়েছে আপনি কাজ জানলে পারবেন। এখন কাজ জানার দায়িত্ব কার? দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। এই দায়িত্ব কার বলেন? আপনার দায়িত্ব। দেখেন আগের রুলসের সাথে এই রুলসের পার্থক্য কি? জেনেভার সাথে রোমের পার্থক্য কি? জেনেভায় আমরা বলছি কাজ টাজ বলি না, বলছি কি দিয়ে শুরু, কি দিয়ে শেষ? ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ। আপনি মাইরে দিবেন কই? জেনেভা বরাবর মাইরে না, 100%। ডব্লিউ দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শেষ, কই মেরে দিবেন? জেনেভায়। আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ, কই মারবেন? ম্যাক্সিমাম জেনেভায়। মারার আগে একটু ভাইবে চিনতে মারতে হবে, কারণ দুইটা ব্যতিক্রম আছে না। জাতিসংঘের বানানে যদি কি থাকে? আর থাকে, তাহলে কই মারবেন? তাহলে ওই যে মারামারি, এটা কি দেখে বলেন তো? চেহারা দেখে। কি দেখা? এইখানে যে মারামারি, কাজ দেখে। আর কাজ কেমনে বুঝবেন ভাই? এটাই তো প্রশ্ন, ঠিক আছে না? আচ্ছা, আপনি যদি ফুল মিনিং জানেন তাইলে কাজ জানবেন। আমি ফুল মিনিং বলি, আপনি কাজ বলেন, ঠিক আছে? আপনার কাজ বলেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তাহলে ফুড মানে খাদ্য, এগ্রিকালচার মানে কৃষি, দুইটাই আছে, একটা থাকলেই তো। তাহলে খাদ্য বা কৃষি নিয়ে কাজ করলে কই? এরপর বলেন অল ফুড প্রোগ্রাম। বলেন কি নিয়ে কাজ করে? ফুড নিয়ে। অল ফুড প্রোগ্রাম কি নিয়ে কাজ করে? ফুড আছে না রে ভাই? ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন? ছোটবেলায় স্কুলে বিস্কুট দিত না, প্রাইমারি স্কুলে, এই যে ডব্লিউএফপি দিত। পাইছেন কারা কারা? হাত তোলেন তো। স্কুলের বিস্কুট পাইছেন? এটা দেওয়া হইতো কোথায় জানেন? যারা দরিদ্র অঞ্চল, এইসব অঞ্চল।
বুঝতে পারছেন? আর দরিদ্র অঞ্চলে দেন, হ্যাঁ থাক, মারামারি করা লাগবে না, দরিদ্র অঞ্চল দেওয়া হইতো। যাই হোক, এগুলো এখন আর দেওয়া হয় না, এখন দেওয়া হয় রোহিঙ্গাদের। এখন দেখেন অনেকে আবার অনেক বেশি চালাক, অনেক বেশি চালাক আছে না, এদের থিওরি কি জানেন? এফ দেখলেই মাইরে দিব কি বরাবর, একদম রুম বরাবর। কারণ এফ এ মানে ভাই দেখেন তো ইন্টারন্যাশনাল ফান্ড, দেখেন তো এফ এ কি ফুড? যদি আপনার উত্তর ঠিক হইতেছে, কিন্তু এটা তো ফুড না। আপনি যদি এফ দিয়া কই মাইরে দেন, জেনেভায় মাইরে দেন, মানে রোমে মাইরে দেন, তাহলে দেন আপনি নিজেই মইরে চিত্রাই থাকতে পারেন। যেমন কি, যেমন হচ্ছে ইউএনএফপিএ, দেখেন ইউএনএফ, বলেন তো ভাই এফ দেখে কি আপনি রোমে মাইরে দিবেন? না, তো নিউ ইয়র্কে, ঠিক আছে না? ও আপনি আবার এই থিওরিতে এফ এ না হয় না হোক, এতে তো হইবি, বুঝেন নাই? কোনোভাবেই হওয়ার চান্স। ইউনিসেফ, আপনি যদি ভাবেন এফ দেখে মাইরে দেবে, এত কঠিন রুলসের কি দরকার? এই এফ কি বলেন রোমে? না রে ভাই। ইউনিফেম, এগুলো কি রোমে বলেন? না, এফ দেখে মারার সুযোগ নেই। তাহলে তো আমি বলেই দিতাম, তাহলে এফ দেখে কই মারতে পারবেন না। আচ্ছা, আমরা এই রোম নিয়ে মাত্র একটা রুলস দিছি। তাহলে জাতিসংঘের যেসব সংস্থা খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে, সেগুলো সদর দপ্তর কই? রোম। এখন বুঝবেন কেমনে কি নিয়ে কাজ করে? ফুল মিনিং, মানে কাজ দেখে। কাজ বুঝতে হলে আপনাকে ফুল মিনিং জানতে হবে। এখন শোনেন, এই যে টেকনিক গুলো পড়াই দিতেছি, 5টা শহর, শুধুমাত্র 5টা শহর। নিজের সান্ত্বনা দিবেন এইটা ভাইবা যে আমি যদি 5টা শহর পারি, তাহলে আমি সদর দপ্তর পারবো। এখন এই যেগুলো এক্সাম্পল হিসেবে দিতেছি, এইগুলো গিয়ে ফুল মিনিং আপনি নিজে নিজে বের করবেন, গুগল থেকে হোক, বই থেকে হোক, তাহলে আপনার নিজের স্কিল বাড়বে, ঠিক আছে? আর মুখস্থ হবে, টেকনিকও পারবে। ডান, তাহলে কয়টা শহর গেল বলেন? 2টা শহর। পরের শহরে আসেন, 3 নম্বর শহর ভিয়েনা। ও আমাদের এইটা নিয়ে কোশ্চেন আসে কয়েকটা, দেখেন এই রোম নিয়ে কয়েকটা কোশ্চেন। এই জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, দেখেন তো, দেখেন লেখা আছে জাতিসংঘের খাদ্য, তাহলে খাদ্য আর কৃষি এভাবে যদি থাকে, তাহলে তো আপনি লালে লাল বাবা, বুঝেন নাই? দেখেন খাদ্য লেখা আছে কৃষি, তাহলে আপনি তো থিওরি জানেনই, খাদ্য বা কৃষি নিয়ে কাজ, তাহলে এরকম হইলে এখানে সহজ একদম। কই মেরে দিবেন? রোম বাইরে দিবেন। পরের কোশ্চেন দেখেন তো, এটা কই আসছে? এরকম কি আসবে? ওরে সুবহানাল্লাহ, দেখেন তো কই কই আসছে এটা। 23তম বিসিএস, 19তম বিসিএস, পায়রা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদ, ডাক অধিদপ্তর, বুঝেন বুঝেন। আরো আসছে, আমরা তো মাত্র কয়েকটা দিছি, সব কি আর দেওয়া যায়? পরের কোশ্চেন আসে, দেখেন হেডকোয়ার্টার্স অফ ইফাদ। ইফাদ, তাহলে আপনি ফুল মিনিংটা জানার চেষ্টা করবেন, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। তাহলে কৃষি আছে, কৃষি আছে মানে কই হান্দাই দেবেন? হান্দাই দেবেন মানে কি, কই মেরে দিবেন? বুঝেন নাই? শেষ হিসাব কি বলেন? বরাবর। এর পরের শহর হচ্ছে ভিয়েনা। কোন শহর? ভিয়েনা, অস্ট্রিয়া। ভিয়েনা, অস্ট্রিয়া। তাহলে এটা তো আবার রাজধানী, এটা রাজধানী না? আমরা শুধু একটা মাত্র রাজধানী পাই নাই, সেটা কোনটা? জেনেভা। ইদানিং এই জায়গাটা থেকে অনেক বেশি কোশ্চেন আসতেছে, এই জায়গাটা মানে এই ভিয়েনা থেকে আর কি। লিখেন যেসব সংস্থা, যেসব সংস্থা, যেসব সংস্থা শিল্প অথবা খনিজ, শিল্প বা খনিজ, শিল্প বা খনিজ বা জ্বালানি, শিল্প খনিজ জ্বালানি, অথবা রসায়ন, অথবা অণু, অথবা পরমাণু। আর বললেন না যে টেকনিক মনে রাখার জন্য আর একটা টেকনিক দেন, অস্ত্র, মাদক, অপরাধ। দুর্বল হয়ে যায় না ভাই, লিখেন শিল্প, খনিজ, জ্বালানি, রসায়ন, অণু, পরমাণু, অস্ত্র, মাদক, অপরাধ ইত্যাদির যে কোনো কিছু নিয়ে কাজ করলে, ইত্যাদির যে কোনো কিছু নিয়ে কাজ করলে, যে কোনো কিছু নিয়ে, যে কোনো কিছু নিয়ে কাজ করলে, যে কোনো কিছু নিয়ে কাজ করলে, সদর দপ্তর কই? কাজ করলে সদর দপ্তর কোথায়? কাজ করলে সদর দপ্তর ভিয়েনায়। সদর দপ্তর কোথায়? এই জায়গা থেকে প্রচুর আসতেছে কোশ্চেন, সদর দপ্তর ভিয়েনায়। এখন বলতে পারেন এত ক্যাটাগরি কেমনে মনে রাখবো? ক্যাটাগরি সহজ করে দিতেছি, দেখেন খালি, আপনি লেখেন খালি। তাহলে অস্ত্র, মাদক, অপরাধ,
একজন লিখছেন হান্দানো মানে কি? আরে ভাই, এটা বরিশালের সবচেয়ে কিউট ভাষা হচ্ছে হান্দানো। হান্দানো মানে হচ্ছে ঢুকানো আর কি। এটা যে সবসময় ঢুকানো অর্থই এরকম না, এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়, এটা জায়গা ভেদে আর কি। যেমন এই মাল, এই যে শব্দটা আমরা ইউজ করি, মাল, মাল মানে হচ্ছে মালামাল। আবার বলি একজন খুব ভালো পড়ায়, আমরা বলি না? আর বন্ধুরা স্যারে খুব ভালো পড়ায়, স্যার একটা মালই, বলি না এরকম? বন্ধুর পরীক্ষা খুব ভালো হয়েছে, বলি না যে বন্ধুর একটা মালই। তাহলে মাল মানে কি? জিনিয়াস, ঠিক আছে না? আবার মাল মানে ওই যে হালকা মেরেছি ভাই, লাল পানি, অনেক কিছুই আছে, আরো অনেক কিছু, এটা বললাম না। তাহলে ইত্যাদি যে কোনো কিছু নিয়ে কাজ করলে সদর দপ্তর কোথায়? আচ্ছা, সহজ করে দিই, খেয়াল করে দেখেন। এই যে অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে, ধরেন তেল, তেল ধরেন তেল, বলেন তেল একটা জ্বালানি না? আচ্ছা, জ্বালানি। এই জ্বালানি কই থাকে? তেলটা কই থাকে? খনিজের মধ্যে। খনিজ শিল্প না বলেন? এক ধরনের না বলেন? আচ্ছা, আবার খেয়াল করেন তো ভাই, রসায়ন যে সাবজেক্টটা আছে সেটার মধ্যে অণু, পরমাণু, এইগুলো আলোচনা কোথায় হয়? রসায়নের মধ্যে। মানে এগুলো তো রাসায়নিক বিক্রিয়াই আসলে। এরপর যার কাছে অস্ত্র থাকে সেই তো অপরাধ করে, এরাই তো মাদক, মাদক যাদের কাছে থাকে এরাই অপরাধ করে, এদের কাছে অস্ত্র থাকে। তাহলে দেখেন তো ভাই, এই যে অণু, পরমাণু, রসায়ন, এইগুলো এক ক্যাটাগরি, এইগুলো এক ক্যাটাগরি, এইগুলো এক ক্যাটাগরি, আপনি ধরতে পারেন 3টে ক্যাটাগরি। তাহলে এইগুলো নিয়ে কাজ করলে সদর দপ্তর কোথায়? ভিয়েনায়। যেমন কি, আসেন আগে এক্সাম্পল লিখি, একটু কষ্ট করে শিখেন তাইলে পারবেন, একবারে শিখলে পারবেন। যেমন যেমন হচ্ছে ধরেন ইউনিডো, ইউনিডো, আমি ফুল মিনিং বলে দেবো, এরপর আপনি বলবেন কি নিয়ে কাজ করে। ইউএনওডিসি, ইউএনওডিসি, এটা 46 বিসিএস, এই যে এইটা ইউএনওডিসি 46 বিসিএস, 46 বিসিএস আছে এটা। আইএইএ, 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 সিটিবিটিও, সিটিবিটিও, জাতিসংঘ বহির্ভূত একটা সংস্থা আমরা দিয়ে দিলাম, সেটা হচ্ছে ওপেক। সেটা কি? ওপেক। আচ্ছা, এক্সাম্পল গুলো লেখেন, এরপর আমি কাজ বলতেছি, দেখেন আপনি কাজ দেখে, অর্থাৎ ফুল মিনিং বলি, এইটা দেখে আপনি কাজ বের করতে পারতেছেন কিনা। ইউনিডো, ইউএনওডিসি, আইএইএ, সিটিবিটিও, ওপেক। লিখছেন? আচ্ছা, এবার ফুল মিনিং বলে আপনি বলেন কি কাজ করে, ঠিক আছে? মানে কাজ জানলে আপনি পারবেন কিনা, এটা মূল কথা না? ইউএন থাকে মানে ইউনাইটেড নেশনস, যেখানে আপনি ইউএন পান, ইউএন মানে কি? ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। বলেন এখানে কি টার্ম কোনটা? ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প আছে না? বলেন তো শিল্প। এরপর বলেন ইউএনওডিসি, এটা 46 বিসিএস আসছে, ইউএনওডিসি, ইউএন মানে কি? ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য ড্রাগ অ্যান্ড ক্রাইম। তাহলে মাদক এবং অপরাধ সদর দপ্তর কই? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। অ্যাটমিক তার মানে অণু বা পরমাণু বলতে পারেন আপনি, আছে না? পারমাণবিক। সিটিবিটিও, এটার ফুল মিনিং একটু কঠিন, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন। নিউক্লিয়ার তার মানে পারমাণবিক, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ সম্পর্কিত চুক্তি। তাহলে পারমাণবিক আছে না? আচ্ছা, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তাহলে পেট্রোলিয়াম মানে কি? পেট্রোলিয়াম একটা জ্বালানি না? পারবেন না নাকি দুর্বল হয়ে যাবেন? আমরা কিন্তু সাজাই দিচ্ছি কোন কোন শহরে কি কি আছে। কয়টা শহর গেল বলেন? চতুর্থ শহর লিখেন। ভাই এটা কঠিনের কিছু না, আপনি বারবার প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা যদি এরকম হয় যে জিনিসগুলো খুব সহজ, তাইলে তো সবাই চাকরি পাইতো। জিনিসগুলো তো কঠিন, কঠিন না? আপনাকে সেইভাবে পড়তে হবে, এরপর আপনি যদি পরিশ্রম করেন চাকরি পাইবেন। চাকরি পাওয়া তো এত সহজ না, কষ্ট করতে হবে। ওকে, পরবর্তী শহর লিখেন ওয়াশিংটন ডিসি। কোন শহর? ওয়াশিংটন ডিসি। কোন দেশ? যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। লিখেন জাতিসংঘের যেসব সংস্থা
জাতিসংঘের যেসব সংস্থা অর্থ, মুদ্রা, টাকা পয়সা, ঠিক আছে না? কি কি টাকা পয়সা, জাতিসংঘের যেসব সংস্থা অর্থ, মুদ্রা, টাকা পয়সা সংক্রান্ত কাজ করে সেগুলোর সদর দপ্তর কই? সেগুলোর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। সেগুলোর সদর দপ্তর কোথায়? সেগুলোর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। সেগুলোর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসিতে। মনে রাখবেন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে বৈশা। যুক্তরাষ্ট্রের কোন শহরে বৈশা? সান ফ্রান্সিসকো শহরে, সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে। এখন যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে তখন জাতিসংঘ কি করছে? এই কালচারাল, পরিবেশ, এটা ওটাই ভুজুং ভাজুং যেগুলো আছে না, এগুলো বিশ্বের বিভিন্ন দেশে ছড়াই ছিটেই দেশ, যে সদর দপ্তর তোর দেশে থাকুক, কিন্তু টাকা পয়সা সংক্রান্ত জিনিসগুলো নিজের দেশে রাখে দিস। বোঝেন না? আমেরিকান বুদ্ধি, বুঝতে পারছেন? তাহলে ওদের টাকা পয়সা বেশি, টাকা পয়সার জিনিসগুলো ওরা নিজেরা রেখে দিছে। তাহলে এখানে কি আছে? যেমন আছে আইএমএফ, যেমন কি বলেন তো? আইএমএফ, বিশ্ব ব্যাংক। তাহলে বিশ্ব ব্যাংকের কাজ কি? অর্থ নিয়ে না? বিশ্ব ব্যাংক বা ডব্লিউবি। বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান কয়টা? 5টা। এই 5টারই সদর দপ্তর এখানে। বিশ্ব ব্যাংক গ্রুপের 5টি প্রতিষ্ঠান। 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 সেই প্রতিষ্ঠান 5টা কে? দেখেন, আপনার কাছে কঠিন মনে হইতে পারে, বাট আপনি যদি কয়েকবার প্র্যাকটিস করেন পারবেন ইনশাআল্লাহ। বিশ্ব ব্যাংক গ্রুপের 5টা প্রতিষ্ঠান। এই 5টা প্রতিষ্ঠান কে? একটা হচ্ছে আইবিআরডি। আইবি কি বলেন তো? আইবিআরডি। এরপর হচ্ছে আইডিএ, এরপর কে? আইএফসি। এরপর কে আছে? মিগা। কে আছে বলেন তো? মিগা। এরপর কে আছে? এরপর আছে আইসিএসআইডি। আইসিএসআইডি। এই যে 5টা, এই 5টা সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংক গ্রুপের 5টি প্রতিষ্ঠান, এদের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। এদের সদর দপ্তর কোথায়? এদের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। 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 অর্থ বা মুদ্রা নিয়ে কাজ করে সেই সংক্রান্ত জাতিসংঘের যে সংস্থাগুলো আছে তাদের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। তাহলে দেখেন তো এখানে আমরা 7টা সংস্থা পড়ে দিচ্ছি। কয়টা? 7টা। তাহলে বিশ্ব ব্যাংক গ্রুপের 5টা প্রতিষ্ঠান, আইবিআরডি, আইডিএ, আইএফসি, এমআইজি, আইসিএসআইডি, এগুলোর সদর দপ্তর কোথায়? আই বেশি থাকলে কি ওয়াশিংটনে দিবেন? সুবহানাল্লাহ, আপনার এত বুদ্ধি নিয়ে আপনার কেমনে ঘুমান বলেন? লিখছেন এই যুগ? তাহলে আইএমএফ সদর দপ্তর কই বলেন? ওয়াশিংটন। আইবিআরডি, আইডি, আইএফসি, এমআইজি, আইসিএসএল সবগুলো সদর দপ্তর কোথায়? কয়টা শহর গেল বলেন? লাস্ট শহর। এই শহরটাও যুক্তরাষ্ট্রের একটা শহর, নাম কি? নিউ ইয়র্ক। কি নাম? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। বাসায় বসে জাস্ট কয়েকবার প্র্যাকটিস করবেন, তাইলে হবে। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। এই শহরে কোন কোন সংগঠনের সদর দপ্তর আছে, তাই তো? লিখবেন যেসব সংস্থার নামের শুরুতে ইউএন আছে, যেসব সংস্থার নামের শুরুতে কি আছে? নামের শুরুতে ইউএন আছে। নামের শুরুতে কি আছে বলেন তো? আচ্ছা, ইউএন যদি থাকি তাহলে 100% এটা তো জাতিসংঘের, ঠিক আছে না? যেসব সংস্থার নামের শুরুতে ইউএন আছে সেগুলোর অধিকাংশ, সেগুলো কিন্তু পুরো বলতেছি না, সেগুলোর অধিকাংশের সদর দপ্তর, সেগুলোর কি বলেন? অধিকাংশের সদর দপ্তর, সেগুলোর অধিকাংশের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। যেসব সংস্থার নামের শুরুতে ইউএন আছে সেগুলোর অধিকাংশের সদর দপ্তর নিউ ইয়র্ক। অধিকাংশের। যেমন কি
আগে আমরা এক্সাম্পল দিই, এরপর ব্যতিক্রমে আসতেছি। যেমন দেখেন ইউএন নিজে, জাতিসংঘ নিজে, জাতিসংঘের শুরুতে কি ইউএন, তাহলে ইউএন নিজেই কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। ইউএন এর শুরুতে ইউএন আছে না? ইউএনডিপি, এটা বিসিএস আসছে। ইউএনডিপি বলেন সদর দপ্তর কোথায়? কেন বুঝবেন শুরুতে কি আছে? ইউএন আছে। ইউনিসেফ, এই যে শিশুদের নিয়ে কাজ করে, ইউনিসেফ সদর দপ্তর কই? নিউ ইয়র্ক। শুরুতে কি আছে? ইউএন আছে। ইউএন ওমেন কাদের নিয়ে কাজ করে বলেন? নারীদের নিয়ে কাজ করে। শুরুতে কি আছে? ইউএন আছে, ঠিক আছে না? ইউনিফেম কাদের নিয়ে কাজ করে? এটা নারীদের নিয়ে। বলেন শুরুতে কি আছে? ইউএন আছে। সদর দপ্তর কই? নিউ ইয়র্কে। ইউএনএফপিএ পপুলেশন নিয়ে কাজ করে, জনসংখ্যা। শুরুতে কি আছে? ইউএন আছে। সদর দপ্তর কই? আচ্ছা, তাহলে এটা তো দেখলাম। এখন আমরা পড়াইতেছি, হ্যাঁ এটা ব্যতিক্রম, আমরা ব্যতিক্রম পড়াবো। আমরা তো আগেই বলছি অধিকাংশের, কি বলছি? সব তো আমরা বলি না, বলছি। আচ্ছা, এইটাই বুঝাচ্ছি। দেখেন এইটার মধ্যে একটু প্যাচ আছে, ঝামেলা আছে। যেহেতু আমরা জাতিসংঘ পড়াইতেছি, তাহলে জাতিসংঘ থেকে যত ফান্ড হয়েছে, প্রোগ্রাম হয়েছে, যত সংস্থা হয়েছে, ম্যাক্সিমামের শুরুতে কি আছে বলেন তো? তাহলে ইউএন যুক্ত সংস্থাই তো বেশি পৃথিবীতে, বেশি না বলেন? সেই ইউএন যুক্ত সংস্থা যত সংস্থা আছে, এর মধ্যে একক শহর হিসেবে ইউএন যুক্ত সংস্থাগুলো সবচেয়ে বেশি আছে কোথায়? নিউ ইয়র্ক। এছাড়াও আরো প্রচুর পরিমাণে সংস্থা আছে যেগুলো বিভিন্ন শহরে ছড়ানো ছিটানো। তবে ইউএন যুক্ত একক শহর হিসেবে সবচেয়ে বেশি ইউএন যুক্ত সংস্থা আছে কোথায়? এবার এইটুকুর ব্যতিক্রম করেন। এইটুকুর ব্যতিক্রম করতে পারলে আপনি পরীক্ষায় আসার মতো যে সংস্থাগুলো আছে সেগুলো সদপ্তর পারবেন। ব্যতিক্রম এখানে বেশি, কারণ ইউএন যুক্ত সংস্থা তো বেশি না বলেন? আচ্ছা, ব্যতিক্রমের অনেকগুলো আমরা বিভিন্ন শহরে পড়ে আসছি অলরেডি। বলছি জাতিসংঘের বানানে যদি আর্ট থাকে তাইলে কই? জেনেভায়। আচ্ছা, ব্যতিক্রমকে সবচেয়ে বড় ব্যতিক্রম ধরা হবে আমাদের ইউনেস্কো। কারে? ইউনেস্কো। তাহলে ইউনেস্কো সদপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্স, ঠিক আছে? প্যারিস, ফ্রান্স, ইউনেস্কো। শুরুতে ইউএন আছে, হওয়ার কথা ছিল কই? নিউ ইয়র্ক, কিন্তু হয়েছে কোথায়? আচ্ছা, ইউএনইপি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি। ইউএনইপি সদপ্তর কোথায়? কেনিয়ার রাজধানী নাইরোবি। কেনিয়ার রাজধানী নাইরোবি, কেনিয়া। এরপর কে আছে? ওই যে আমরা পড়ে আসছি কয়েকটা, জেনেভা, ইউএনএইচআরসি, ঠিক আছে না? আংটাড, এগুলো সদপ্তর জেনেভায়। কোথায়? জেনেভা। এই ব্যতিক্রমগুলো একটু ভালো করে শেখেন, তাইলে আপনারা সদপ্তর নিয়ে সমস্যা হবে না ইনশাল্লাহ। সুইজারল্যান্ড, জেনেভা, সুইজারল্যান্ড। আচ্ছা, এরপরে আসেন আরো কয়েকটা ব্যতিক্রম আছে। যেমন এই 47 বিসিএস কোনটা ছিল? ইউএনডব্লিউটিও, জাতিসংঘ পর্যটন সংস্থা। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, জাতিসংঘ পর্যটন সংস্থা। সদপ্তর কোথায়? মাদ্রিদ। কোন দেশ? স্পেন। আর দুইটা ব্যতিক্রম আছে, তাইলেই হবে। সেটা হচ্ছে ওই যে আমরা শিল্প সংস্থা পড়াইছিলাম, মনে আছে? ভিয়েনার মধ্যে ইউনিডো, আর হচ্ছে অস্ত্র মাদক যেটা ইউএনওডিসি, এগুলো সদপ্তর পড়াইছিলাম কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। এই ব্যতিক্রমগুলো একটু জানেন, তাইলে হবে ইনশাআল্লাহ। তাহলে ব্যতিক্রম: ইউনেস্কো, ইউএনইপি, ইউএনএইচসিআর, ইউএনএইচআরসি, আংটাড, ইউএনডব্লিউটিও, ইউনিডো, ইউএনওডিসি। শুধু এইটুকু জানেন। দেখেন এখন পর্যন্ত মনে হইতে পারে অনেক কঠিন, আমরা যদি এই যে শেষ করার পর একটু যদি আবার রিকল করি, দেখবেন আবার সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র একটু লেখেন। তবে ইউএন যুক্ত বেশিরভাগ সংস্থার সদপ্তর কই? বেশিরভাগ সংস্থার সদপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। একক শহর হিসেবে ইউএন যুক্ত সবচেয়ে বেশি সংস্থা আছে কোথায়? ব্যতিক্রমকে? ইউনেস্কো, প্যারিস, ফ্রান্স। আমরা এগুলো পড়াইছি। জাতিসংঘের বানানে যদি আর থাকে তাহলে সদপ্তর কোথায়? জেনেভা। আবার বলছি, যেগুলো শিল্প নিয়ে কাজ করে সদপ্তর কই? ভিয়েনায়। যেগুলো অস্ত্র মাদক অপরাধ নিয়ে কাজ করে সদপ্তর কই? তাহলে আপনি যদি ফুল মিনিং জানেন, কয়েকবার প্র্যাকটিস করেন, তাহলে পারবেন। এটুকু লেখা হইলে বলেন। রাজধানী শুধু একটা
হ্যাঁ, জেনেভা শুধু রাজধানী না। এখন লিখছেন ইউএনডিপি। ইউএনডিপি তো আমরা লিখছি আগে, ইউএনডিপি লিখছি না? এই যে এখানে তো ইউএনডিপি লিখলাম। ইউএনডিপি কোথায়? নিউ ইয়র্কের শুরুতে ইউএন আছে, এই যে ইউএন আছে নিউ ইয়র্কে। তাহলে এই করা ব্যতিক্রম। এই ব্যতিক্রম জানলে আপনি মোটামুটি যা আসবে আপনাদের প্রাইমারিতে ইনশাল্লাহ এগুলো আপনি পুরোপুরি পারবেন। তাহলে কয়টা শহর পড়াইছি বলেন? এখন পর্যন্ত মনে হইতে অনেক কঠিন। আপনি 5টা শহর আবার একটু রিকল করেন তো, 5টা শহরের নাম বলেন। 5টা শহর কে কে? জেনেভা, এটুকু লিখছেন? এটুকু লিখছেন না? আচ্ছা আসেন, এই 5টা শহর আবার আমি একটু লিখি। 5টা শহর বলেন তো, 5টা শহর কয়টা দেশের? 4টা দেশের। জেনেভা, এরপর আমরা পড়ছি কি? রোম, এরপর কি পড়ছি বলেন তো? ভিয়েনা। আপনি আগে 5টা শহর মুখস্থ করেন, এরপর কারে পড়ছি? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন, 1 মিনিট আমরা একটু রিকল করবো। ওয়াশিংটন ডিসি, এরপর কারে পড়ছি বলেন তো? এরপর পড়ছি হচ্ছে নিউ ইয়র্ক। এই 5টা শহর পড়ছি কয়টা দেশের? আচ্ছা, আপনি ধরে নেন আপনি 5টা শহরের যেসব সদর দপ্তর আছে আপনি জানেন। আচ্ছা, জেনেভায় ওইসব সংগঠনের সদর দপ্তর হইতে পারে যাদের নামের শুরুতে ডব্লিউ আছে, শেষে সেগুলোর 100% কোথায়? জেনেভায়। আরো হইতে পারে আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ, সেগুলোর ম্যাক্সিমাম 2টা আছে ব্যতিক্রম। এরপর যদি জাতিসংঘের বানানে কি থাকে তাহলে সেগুলো শেষ জেনেভা। রোমে হইবে জাতিসংঘের যেসব সংস্থা খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে, বুঝবেন কেমনে? ফুল মিনিং দেখা, ঠিক আছে না? ফাও, ইফা, ডব্লিউএফপি, শেষ এটা। ভিয়েনায় হবে যারা অস্ত্র নিয়ে কাজ করে, মাদক নিয়ে, শিল্প নিয়ে, অস্ত্র, মাদক, শিল্প, রসায়ন এগুলো নিয়ে, এই টাইপের একই ক্যাটাগরির, ঠিক আছে না? ওয়াশিংটন ডিসিতে টাকা পয়সা নিয়ে, অর্থ নিয়ে। এরপর নিউ ইয়র্কে ইউএন যুক্ত ম্যাক্সিমাম, ঠিক আছে না? ওকে, এরপরে আসেন আমরা যদি একটু কোশ্চেন সলভ করি। বলেন জাতিসংঘের মাদক অপরাধ, বলেন তো ভাই আপনার ফুল মিনিং জানা লাগছে এখানে? দেখেন কি আসছে বলেন। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় সদর দপ্তর কোথায়? দেখেন এটা ফুল মিনিং জানাও লাগে নাই, বুঝেন নাই? তাহলে মাদক অস্ত্র মানে কি? কোন বিসিএস? 46, 46 বিসিএস। পরের কোশ্চেন দেখেন, বলেন এইটা বলেন। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, এখন এইটাই তো কি আসে নাই? শেষে আসে নাই। এই কোশ্চেন গুলো আমরা রাখছি, কেন রাখছি? মানে আপনার জাস্ট দেখানোর জন্য যে এরকম হয়তো হইতে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন এগুলো একদম ক্লিয়ার হবে আপনার কাছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি, ঠিক আছে না? বলেন ইউএনইপির সদর দপ্তর কোথায়? নাইরোবি। কোন দেশ? কেনিয়া। কেনিয়ার রাজধানী নাইরোবি। ডান। ওকে, এরপর লিখেন ইউনেস্কো। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়? তাহলে ইউনেস্কো বাংলায় আছে, ইংলিশও আছে। কোথায়? তথ্য যোগাযোগ অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার। তাহলে প্যারিস। এটা অনেক পরীক্ষা আসছে, অনেক পরীক্ষা, পারবেন না ইনশাল্লাহ? এরপরে আসেন যেসব সংস্থার সদর দপ্তরই নাই। এত কষ্ট করে পড়লেন যে সংস্থার সদর দপ্তর, এত কষ্ট করে মনে রাখলেন আপনি। এরপর পরীক্ষা আসলো যেসব সংস্থার কি নাই, নিচের কোন সংস্থারই সদর দপ্তর আসেন। আমরা ছোট্ট একটা টেকনিক দেবো, এক টেকনিকই শেষ। যে সংস্থার সদর দপ্তর নেই, তাহলে হেডিং কি করবেন? যেসব সংস্থার সদর দপ্তর নাই। লেখা স্পষ্ট আছে না স্যার? ওই নেট প্রবলেমের জন্য এটা হইতে পারে। যেসব সংস্থার কি নাই? সদর দপ্তর নাই। কাদের সদর দপ্তর নাই? ঠিক আছে না? আচ্ছা, কাদের সদর দপ্তর নাই? মাত্র কয়েকটা সংস্থা পড়বেন যাদের সদর দপ্তর নাই, যাদের সদর দপ্তর নেই। যেসব সংস্থার সদর দপ্তর নেই, এরকম কি সংস্থা আছে? ন্যামের সদর দপ্তর নাই, ন্যাম নাই। কি নাই? ন্যাম নাই। ব্রিক্স এর সদর দপ্তর নাই। কি নাই বলেন তো? ব্রিক্স এর সদর দপ্তর নাই, তবে ব্রিক্স এর ব্যাংক আছে এনডিবি, ওটা সদর দপ্তর আছে। মনে রাখেন ব্রিক্স এর কি নাই? সদর দপ্তর নাই। ন্যামের সদর দপ্তর নাই। সাধারণত জি দিয়ে শুরু হয়। কি দিয়ে? সাধারণত জি দিয়ে শুরু হয়। সাধারণত জি দিয়ে শুরু হয়। সাধারণত জি দিয়ে শুরু হয়। জি দিয়ে শুরু হয় এরকম সংগঠনের কি নাই? এরকম সংস্থার সদর দপ্তর নাই। এটাই লাস্ট রোজ। সাধারণত জি দিয়ে শুরু হয় এরকম সংস্থার কি নাই?
এরকম সংস্থার সদর দপ্তর নেই। জি দিয়ে শুরু হয় এরকম সংস্থা সাধারণত কি নেই? সাধারণত, ব্যতিক্রম হইতে পারে, পারে না? তাই সাধারণত জি দিয়ে শুরু হয় এরকম সংস্থার সদর দপ্তর নেই। যেমন কি, যেমন ধরেন G7, G7, এই জি মানে হচ্ছে গ্রুপ অফ 7, ঠিক আছে না? G20, এটারও সদর দপ্তর নাই। G4 নেশন আছে না, G4 যদি একটা জোট, তারপরে G4, এটা সদর দপ্তর। G77, এটা নিজের সদর দপ্তর নাই, তবে জাতিসংঘের সদর দপ্তরকে ব্যবহার করে। মনে রাখেন, এটার একটু বিতর্কিত ইনফরমেশন। নিজের সদর দপ্তর নাই, জাতিসংঘের সদর দপ্তরকে ব্যবহার, এই জন্য অনেক বইতে লিখছে এটা সদর দপ্তর নাই। অনেকে লিখছে যে ওভাবে সদর দপ্তর আছে, সেটা কেউ বলে নাই, বলছে জাতিসংঘের সদর দপ্তর কি করে। তাই সাধারণত জি দিয়ে শুরু হয় সেগুলোর কি নাই? সদর দপ্তর নাই। তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম একটা লিখেন, ব্যতিক্রম আছে জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল, জিসিসি, এটা সদর দপ্তর আছে কোথায়? এটি সদর দপ্তর রিয়াদ, সৌদি আরব। এটি সদর দপ্তর কই? সৌদি রাজধানী রিয়াদে। এটি সদর দপ্তর রিয়াদ, সৌদি আরব, তাহলে জাস্ট আপনি এইটুকু মনে রাখেন, এই কয়টা জিনিস যাদের সদর দপ্তর নাই। এর মধ্যে যদি আপনি আরো স্পেসিফিক হইতে চান, তাইলে পরীক্ষায় যেটা আসছে, G7 আসছে, G20 আসছে, ব্রিক্স আসছে, আর NAM আসছে। এই চারটা জিনিস, G20, G7, ব্রিক্স, আর কি? আচ্ছা, একজন লিখছেন G8 এখন আর নাই। শারমিন সুলতানা জেরিন লিখছেন GCC, এটা ব্যতিক্রম। ওকে, তাহলে G8 এর বর্তমান নাম কি? G7, রাশিয়ারে বাদ দেওয়ার পর এটার নাম হচ্ছে G7, ঠিক আছে? আচ্ছা, আপনি পড়লেন কাদের কাদের সদর দপ্তর আছে, আবার পড়লেন যাদের সদর দপ্তর। এবার পরীক্ষা আসলো নিচের কোন সংস্থাটির সদর দপ্তর বাংলাদেশে? হইতে পারে একটা দুর্বল দেশ, গরিব, কিন্তু তার মানে এইটারে যে আপনি একদম ইগনোর করে ফেলবেন, ব্যাপারটা তো সেরকম না। তাহলে বাংলাদেশে কি কোনো সংস্থার সদর দপ্তর নাই? আছে। লেখেন, যেসব সংস্থার সদর দপ্তর বাংলাদেশে, যেসব সংস্থার সদর দপ্তর বাংলাদেশে, যেসব সংস্থার সদর দপ্তর কোথায়? যেসব সংস্থার সদর দপ্তর বাংলাদেশে। বাংলাদেশে মানে কোথায় বলেন তো? ঢাকায়। বাংলাদেশে মানে কোথায়? বাংলাদেশে মানে ঢাকায়। বাংলাদেশে মানে অবশ্যই এটা নোয়াখালীতে না, বাংলাদেশে মানে এটা বরিশাল হইতে পারত, কিন্তু বরিশাল তো বাংলাদেশের বাইরেই। বরিশাল আলাদা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এবং বাংলাদেশের সবচেয়ে ধনী জায়গা কোনটা? বরিশাল। বরিশাল বতে বড়লোক, খেয়াল করছেন? বরিশাল বতে বড়লোক। যদিও বইতে ভুল লাগছে অনেক, যে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র অঞ্চল কোনটা, বরিশাল লিখছে, ওটা ভুল লাগছে আসলে। অনেক কিছুই হয়, এরকম যদি মিলাইতে চান তাতে অনেক কিছুই হয়, ঠিক আছে না? এখানে তো ভাই দরিদ্র আর খয়রাতির, মানে খয়রাতি আর ধনীর ব্যাপার স্যাপার আসছে। তাহলে যেসব সংস্থার সদর দপ্তর বাংলাদেশে মানে কোথায়? বিমস্টেক, দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেক, বাংলায় লিখবেন বিমস্টেক। আচ্ছা, বলতে পারেন সার্কের কি কার্যক্রম এখন আর আছে? সার্ক তো স্থগিত অবস্থায় আছে, মানে স্থগিত অবস্থায় মানে তো কোনো কার্যক্রম আমরা দেখি না এরকম। সার্কের বিকল্প ভাবা হচ্ছে কোন সংস্থাকে? বিমস্টেকে। লেখেন, এই সংস্থাকে সার্কের বিকল্প ভাবা হচ্ছে। এই সংস্থাকে কি ভাবা হচ্ছে? এই সংস্থাকে সার্কের বিকল্প ভাবা হচ্ছে। সার্কের বিকল্প ভাবা হচ্ছে। সার্কের কি ভাবা হচ্ছে? বিকল্প ভাবা হচ্ছে। এই সংস্থাকে সার্কের বিকল্প ভাবা হচ্ছে। বিমস্টেকের সদর দপ্তর তো বাংলাদেশে, ঢাকায়। এবার বর্তমানে বিমস্টেকের সভাপতিকে? বাংলাদেশ। বিমস্টেকের বর্তমান সভাপতিকে? বিমস্টেকের বর্তমান সভাপতি বাংলাদেশ। কোন দেশ? সভাপতি বাংলাদেশ। মনে রাখেন, সভাপতি মূলত দেশ থেকে একজন ব্যক্তি। কোন ব্যক্তি? দেশের সরকার প্রধান, ঠিক আছে না? সভাপতি বাংলাদেশ মানে কি? ডক্টর ইউনূস। যদি নির্বাচনের পর নতুন কেউ প্রধানমন্ত্রী হয়, তাহলে সে হবে সভাপতি মূলত বাংলাদেশ, ঠিক আছে? বিমস্টেকের বর্তমান সভাপতিকে? ওকে, বিমস্টেক গেল। এরপর বাংলাদেশে আছে কোন সদর দপ্তর? সিরডাপ। কি আছে বলেন তো? সিরডাপ, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়া অ্যান্ড প্যাসিফিক।
সুইরডাপ সদর দপ্তর কই? ঢাকায়, ঠিক আছে না? সুইরডাপ। এরপরে আসেন, বাংলাদেশে অনেক বিখ্যাত একটা সংস্থা আছে, কিন্তু আমরা এটার একটু আন্ডার এস্টিমেট করে দেখি। সংস্থাটার নাম হচ্ছে ICDDRB। আমরা এটারে কলেরা হাসপাতাল নামে চিনি, মহাখালীর কলেরা হাসপাতাল, বুঝতে পারছেন? এই সংস্থাটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সংস্থা। লিখেন ICDDRB, 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 ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ, আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র, আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র, উদরময় গবেষণা কেন্দ্র, আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র, ICDDRB। এটা কেন বিখ্যাত? অনেক কারণে বিখ্যাত। ICDDRB, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলা। ডায়রিয়া, কলেরা, পাতলা পায়খানা মানে পেট সংক্রান্ত। উদরময় মানে কি? উদর মানে কি? পেট না? পেট সংক্রান্ত রোগ নিয়ে আলোচনা গবেষণা করে ICDDRB। তার পূর্ব নাম ছিল মহাখালীর কলেরা হাসপাতাল। এখনো মানুষ এই যে মহাখালীর কলেরা হাসপাতাল চেনে না, এটা মূলত এইটা ICDDRB। এখন বলতে পারেন যে এটা কেন গুরুত্বপূর্ণ? বিশ্বে এর আগে প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে কলেরায়, ডায়রিয়া মারা গেছে না বলেন? এই ICDDRB প্রথম প্রতিষ্ঠান যেটি বিশ্বে প্রথমবারের মতো খাবার স্যালাইন আবিষ্কার করছে। এই যে খাবার স্যালাইন আমরা খাই, বুঝলেন না? এই খাবার স্যালাইন প্রথম আবিষ্কার করছে কোন সংস্থা? ICDDRB। এই খাবার স্যালাইনের যে আবিষ্কারক, ইনিও বাংলাদেশি, ডক্টর রফিকুল ইসলাম। বুঝতে পারছেন? লিখেন, তাহলে এটা লিখতে হবে ICDDRB। লিখেন, এটি প্রতিষ্ঠিত হয়, ICDDRB প্রতিষ্ঠিত, এটা প্রতিষ্ঠা সালও লিখেন। এটা কিন্তু খুব বড় মাপের একটা আন্তর্জাতিক সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় 1960 সালে। কত সালে? 1960 সালে। আচ্ছা, এই সংস্থাটি বিশ্বে প্রথমবারের মতো, এই সংস্থাটি বিশ্বে প্রথমবারের মতো খাবার স্যালাইন আবিষ্কার করে। মনে রাখেন, এই সংস্থাটি বিশ্বে প্রথমবারের মতো খাবার স্যালাইন আবিষ্কার করে। খাবার স্যালাইন, তাহলে খাবার স্যালাইন আবিষ্কার করে কোন সংস্থা? ICDDRB। খাবার স্যালাইন আবিষ্কার করে এই সংস্থাটি বিশ্বে প্রথমবারের মতো খাবার স্যালাইন আবিষ্কার করে। আবিষ্কারক কে? আবিষ্কারক ডক্টর রফিকুল ইসলাম। আবিষ্কারক কে? আবিষ্কারক ডক্টর রফিকুল ইসলাম। উনি ICDDRBর একজন বিজ্ঞানী ছিলেন, ডক্টর রফিকুল ইসলাম। না মানে খাবার স্যালাইনের আবিষ্কার করছে মানে কি? খাবার স্যালাইনের থিওরি বুঝেন নাই? থিওরি কি বলেন? আমরা ছোটবেলায় পড়ছি খাবার স্যালাইন কিভাবে বানানো হয়। 1 গ্লাস ওই মানে আধা লিটার পানির মধ্যে কি দেবেন? 1 চিমটি লবণ দেবেন, এরপর এক মুষ্টি কি দিবেন? গুড়, চালের গুড়, এটুকু দিবেন না? দিয়ে পর লারাইয়া সারাইয়া যেটা হইবে, এটা কি? খাবার স্যালাইন। এই যে এটা থিওরি, দিস ইজ দ্য থিওরি। বুঝতে পারছেন? চাউলের গুঁড়ো হে দিয়ে এত এইগুলো বানাইছে, স্মার্ট জিনিস বানাইছে গুঁড়ো দিয়েই। এ ভাই, মিশরীয় সভ্যতা প্রথম কাগজ বানাইছে কি? এই কাগজ নল খাগড়া দিয়ে কোন রকম একটা কাগজের মতো বানাইছে। এটা এখন কি হয়ে গেছে? কত আপডেট হয়ে গেছে। তাহলে মূল থিওরি, মোবাইল কি প্রথমে জন্মের পরে কি এরকম এত সুন্দর চেহারা নিয়ে আইছে? এরকম না। আপনারা কি এত সুন্দর চেহারা নিয়ে আইছে? না। ও মাগরে, বুঝতে পারছেন? তাহলে জিনিসগুলো কি আস্তে আস্তে এগুলো আপডেট হয়েছে না? ডান। তাহলে আমরা কি কি বলছি বলেন? ও আরো আছে, বাংলাদেশে আরো আছে। আন্তর্জাতিক পাট গবেষণা সংস্থা, আন্তর্জাতিক পাট হইলে কি ফরিদপুর দিয়ে দেবেন? কেমন কথা ভাই? আন্তর্জাতিক পাট গবেষণা কেন্দ্র। এরপর কি আছে? সার্ক কৃষি কেন্দ্র, সার্ক কৃষি কেন্দ্র। এগুলো সদর দপ্তর সব ঢাকায়। এগুলো সদর দপ্তর কোথায়? বিশেষ করে কয়টা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে। একজন লিখছেন স্যার ডায়রিয়ার বানান খাওয়া। ডায়রিয়া জিনিসটাই তো ডায়রিয়ার মতো আসলে, এজন্য বানানটাও কঠিন। বানানটাও কি কঠিন। ডান, এইটুকু ডান। ওকে, আসেন আবার রিকল করি। আবার কি করি? মুছবো এইটুকু।
যাদের হাতের লেখা স্লো তারা কি খাইবেন জানেন? দুধ, কলা, বাদাম, ডিম। যাদের হাতের লেখা স্লো মানে অত ফাস্ট লিখতে পারেন না, আপনি দুর্বল, এজন্য লিখতে পারতেছেন না। এজন্য কি খাইতে হবে? দুধ, কলা, বাদাম, ডিম খাইবেন, যাতে শরীরে একটা পাওয়ার পান। আবার নাসির স্যারের পরামর্শ অনুযায়ী কেউ আবার হারবাল খাইয়েন না। লিখছেন? এটুকু লিখছেন? ওকে, তাইলে আবার রিকল করি। আমরা পড়ছি কি বলেন তো? জাতিসংঘের বিভিন্ন সংস্থার সদর দপ্তর। এরপর আমরা কি পড়ছি? সদর দপ্তর পড়লাম। এরপর কি বললাম? যাদের সদর দপ্তর নেই। এরপর যাদের সদর দপ্তর, এইটুকু ডান কিনা বলেন? এটুকু ডান? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন গেছে, সেখানেও পরীক্ষা গেছে, সেখানেও আসছে। এরপর 46 বিসিএস এ 2টা কোশ্চেন আসছে। কয়টা? শুধুমাত্র এসডিজি নিয়ে 2টা কোশ্চেন। খুব ভালো করে পড়তে হবে এসডিজি। লিখেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজি। ভালো করে পড়তে হবে। এটার মনে করি আমরা সহজ খুব জিনিস, ঠিক আছে না? খুব সহজ মনে হয়, আসলে জিনিসটা সহজ না। লিখেন এসডিজি ফুল মিনিং কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ঠিক আছে না? আচ্ছা, এটা হচ্ছে জাতিসংঘের একটা উন্নয়ন পরিকল্পনা। এটি কি বলেন তো? এটি জাতিসংঘ কর্তৃক গৃহীত। এটি জাতিসংঘ কর্তৃক গৃহীত একটি উন্নয়ন পরিকল্পনা। একটি কি বলেন তো? উন্নয়ন পরিকল্পনা। এটি জাতিসংঘ কর্তৃক গৃহীত একটি উন্নয়ন পরিকল্পনা যা 2015 সালে জাতিসংঘে গৃহীত হয়। 2015 সালে জাতিসংঘে কি হয় বলেন? এসডিজি জাতিসংঘে গৃহীত হয় কত সালে বলেন? এসডিজি জাতিসংঘ গৃহীত হয় কত সালে? এই জাতিসংঘ কর্তৃক গৃহীত একটি উন্নয়ন পরিকল্পনা যা 2015 সালে জাতিসংঘে গৃহীত হয়। জাতিসংঘের মতে, কার মতে? জাতিসংঘের মতে। কার মতে বলেন? পরিবেশকে ভিত্তি ধরে। কাকে? পরিবেশকে ভিত্তি ধরে। ভিত্তি কাকে ধরবেন? পরিবেশকে। মনে রাখেন এসডিজির ভিত্তি হচ্ছে পরিবেশ। পরিবেশকে ভিত্তি ধরে। কাকে? পরিবেশকে ভিত্তি ধরে দীর্ঘমেয়াদী আর্থসামাজিক উন্নয়নকে এসডিজি বলে। দীর্ঘমেয়াদী আর্থসামাজিক উন্নয়ন। দীর্ঘমেয়াদী কি বলেন তো? দীর্ঘমেয়াদী আর্থসামাজিক উন্নয়নের নাম এসডিজি। দীর্ঘমেয়াদী আর্থসামাজিক উন্নয়ন বলতে পারেন। এভাবে কেন পড়ান? কোশ্চেন দেখছেন কি ক্রিটিক্যাল লেভেলের কোশ্চেন হয়। এসডিজির ভিত্তি কি? আপনি পড়ছেন এসডিজিতে লক্ষ্য আছে ভাই 17টা, সহজী লক্ষ্য 169টা, এরকম পড়ে গেলেন গতানুগতিক, কিন্তু না আসছে কি পরীক্ষায়? পরিবেশকে ভিত্তি ধরে। কাকে ভিত্তি ধরতে হবে? জাতিসংঘের মতে পরিবেশকে ভিত্তি ধরে দীর্ঘমেয়াদী আর্থসামাজিক উন্নয়নই হলো কি? উন্নয়নই হলো এসডিজি। ঠিক আছে? তাহলে আর্থসামাজিক উন্নয়ন করবেন কাকে ভিত্তি করে? মানে পরিবেশকে কোন ধরনের হুমকিতে ফেলা যাবে, কোন ধরনের হুমকিতে আপনি পরিবেশকে ফেলতে পারবেন না। আপনি উন্নয়ন করবেন, আর্থসামাজিক উন্নয়ন করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কি করা যাবে না? পরিবেশকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। ঠিক আছে? বলেন এসডিজি গৃহীত হয়েছে কত সালে? 2000। লেখেন এসডিজি এর স্লোগান। এসডিজি এর স্লোগান লিভ নো অন বিহাইন্ড। লিভ নো অন কোথায়? কাউকে পিছনে ফেলে নয়। লিভ নো অন বিহাইন্ড স্লোগান। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কয়দিন আগে আসছে? 2-3 দিন আগে। লিভ নো অন বিহাইন্ড। আচ্ছা, এসডিজি বাস্তবায়নের সময়কাল
আর মাত্র 5 বছর আছে, তার মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, এসডিজি বাস্তবায়নের সময়কাল, এসডিজি বাস্তবায়নের সময়কাল 2016 থেকে 2030, মানে কয় বছর মেয়াদি? 15 বছর মেয়াদি। কয় বছর মেয়াদি বলেন? 15 বছর মেয়াদি। 15 বছর মেয়াদি। এসডিজি বাস্তবায়নের সময়কাল কয় বছর? কত সাল থেকে কত সাল? 2016 থেকে 2030। আবার আসেন, বলেন তো জাতিসংঘে গৃহীত হয়েছিল কত সালে? আর বাস্তবায়ন শুরু হয়েছে 16 সাল থেকে। বাস্তবায়নের শেষ সীমা কত সাল? 30 সাল। তাহলে কয় বছর মেয়াদি? 15 বছর মেয়াদি। ঠিক আছে। এসডিজি তে প্রধান লক্ষ্য বা অভিষ্ট আছে কয়টা? এসডিজি তে প্রধান লক্ষ্য বা অভিষ্ট আছে কয়টি? প্রধান লক্ষ্য বা অভিষ্ট আছে 17টি। প্রধান লক্ষ্য বা অভিষ্ট আছে কয়টি? আর সহযোগী লক্ষ্য আছে কয়টি? সহযোগী লক্ষ্য। সূচক নিয়ে একটু ঝামেলা আছে, সূচক নিয়ে বিতর্ক আছে, মানে কোন কোন ক্ষেত্রে সূচকগুলো কি, ইন্ডেক্স গুলো কি, এগুলো নিয়ে বিতর্ক আছে। সহযোগী লক্ষ্য আছে 169টা। কয়টা? সহযোগী লক্ষ্য আছে 169টি। সহযোগী লক্ষ্য আছে কয়টি? 169টি। বলেন প্রধান লক্ষ্য কয়টা? সহযোগী লক্ষ্য 169টি। এসডিজি স্লোগান কি? লিভ নো ওয়ান বিহাইন্ড। গৃহীত হয়েছিল কত সালে? 2015 সালে। আর বাস্তবায়ন শুরু হয়েছে? বলেন তো এসডিজি বাস্তবায়িত হবে কাকে ভিত্তি করে? পরিবেশকে ভিত্তি করে। ঠিক আছে না? এটি এসডিজিটা কি? একটা জাতিসংঘের উন্নয়ন পরিকল্পনা। কয় বছর মেয়াদি? 15 বছর মেয়াদি। এবার এই যে 17টা না, 17টা লক্ষ্য, এই লক্ষ্যগুলো দিয়া কোশ্চেন আসে। 46তম বিসিএস এই লক্ষ্য দিয়ে 2টা কোশ্চেন আসে। এখন আপনার উচিত এই 17টা লক্ষ্যই মুখস্থ করা। 17টা ধরেন না পারবেন, এই চিত্রেই পড়ছে, দেখছেন কি করছে? চিত্রেই পড়ছে। 17টা না পারেন আপনি, অ্যাটলিস্ট 8টা 9টা তো পারবেন, পারবেন না? আসেন লেখেন এই 17টির মধ্যে, এই 17টি লক্ষ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি, মানে আমাদের মতে গুরুত্বপূর্ণ, জাতিসংঘ তো আর কয় না যে এইগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায়, এটা বলস। লিখেন এই 17টি লক্ষ্যের মধ্যে, এই 17টি লক্ষ্যের মধ্যে, এই 17টি লক্ষ্যের মধ্যে, 17টি, এগুলো প্রধান লক্ষ্য না? 17টি প্রধান লক্ষ্যের মধ্যে, 17টি প্রধান, একদম বাইসে বাইসে আমরা 9-10টা দিব। এই 17টি প্রধান লক্ষ্যের মধ্যে, 17টি প্রধান লক্ষ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্য। এই 17টি প্রধান লক্ষ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্য নিম্নরূপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কোনোভাবে মিস করবে না, মনে রাখেন। এসডিজি কিন্তু এখন খুব আলোচিত। মাত্র কয় বছর আছে? আর 5 বছর আছে। 26, 27, 28, 29, 30। ওকে, লক্ষ্য নাম্বার 1, টানা 7 পর্যন্ত পড়তে হবে। লক্ষ্য নাম্বার কত? 1 নম্বর লক্ষ্যে বলা হয়েছে দরিদ্রতা দূরীকরণ। দরিদ্রতা দূর, এই যে বরিশাল বড় লোক, এছাড়া বাকি বাংলাদেশ যারা সবাই মোটামুটি গরিব খয়রাতি। আর আসলে এই দরিদ্রতা আর থাকবেন না, আপনারা যারা খয়রাতি আছেন মোটামুটি সবাই কি হবেন ইনশাল্লাহ? বড় লোক হবে। দরিদ্র দূরীকরণ, ঠিক আছে। লক্ষ্য নম্বর 2, লক্ষ্য নম্বর কত? 1 নম্বর লক্ষ্যে আছে দরিদ্র দূরীকরণ। এটা 46 বিসিএস, যদিও এখানে একটু ডিপলি আসছিল। 46 বিসিএস। লক্ষ্য নম্বর 2, ক্ষুধা মুক্তি। কি মুক্তি বলেন তো? ক্ষুধা মুক্তি। যারা খাইতে পারে না এদের ক্ষুধা মুক্তি হবে 2030 সালের মধ্যে। সবার যে মুক্তি হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। এবার লক্ষ্য নম্বর 3, লক্ষ্য নম্বর কত? লক্ষ্য নম্বর 3, দেখেন এইটা জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল। সুস্বাস্থ্য ও কল্যাণ। সুস্বাস্থ্য ও কল্যাণ, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। সুস্বাস্থ্য ও কল্যাণ, সুস্বাস্থ্য ও কল্যাণ। সুস্বাস্থ্য কল্যাণ মানে কি? সুস্বাস্থ্য কল্যাণ, দেখেন স্বাস্থ্য হইতে হবে সুস্বাস্থ্য, মানে হচ্ছে শরীরে রোগ মুক্ত অবস্থা। সুস্বাস্থ্য মানে কি? সুস্বাস্থ্য মানে কি? মোটা। গ্রামের দাদি নানিরা ধরেন নাতি বিয়ে করাইবে, নাতি বিয়ে করাইতে গিয়া মেয়ে খুঁজে কেমন একটু গুলুমুলু টাইপের দেখতে, মোটা গোটা আর কি। তাদের মতে যারা একটু শুকনা এরা কি, বলে না আমাদের জিরো ফিগার, কি বলে?
আর জিরো ফিগার বলেন, এইগুলো জিরো ফিগার যদি দাদি নানিরা দেখে তাহলে বলবে যে এই মাইয়ে তো কিছু খায় না, আর আড্ডি কাড্ডি সব গোনা যায়। দাদি নানিরা যে মোটা খোঁজে, সেই মোটা তো আসলে সুস্বাস্থ্য না। সেই মোটা সুস্বাস্থ্য বলেন? সুস্বাস্থ্য মানে কি? শরীরের রোগ মুক্ত অবস্থা, উচ্চতার সাথে ওজনের একটা সামঞ্জস্য, এটা বলা হচ্ছে সুস্বাস্থ্য। দেখেন, যদি আপনি সুস্বাস্থ্যবান হন, আপনি যদি স্বাস্থ্যবান হন, আপনার যদি সুস্বাস্থ্য থাকে, তাইলে আপনি সমাজের কল্যাণ করতে পারবেন। আপনি যদি নিজেই ভেটকাই থাকেন, ধরেন আপনি আছেন হসপিটালে ভর্তি, তাহলে আপনি সমাজের কল্যাণ করতে কি করবেন? আপনার কল্যাণ করি তো মানুষ দিশে পাইবে না। তাহলে আপনি সমাজের কল্যাণ কখন করবেন? যখন সুস্বাস্থ্য থাকবে। তাহলে সুস্বাস্থ্য কল্যাণ খুব ভালো, খুব ইম্পর্টেন্ট। সুস্বাস্থ্য কল্যাণ কয় নম্বর? এর বয়সেন 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে মানসম্মত শিক্ষা। এটাও সিসিলির বিসিএস আসছে, মানসম্মত শিক্ষা। দেখেন তো, একটা বিসিএস এ এসডিজি দিয়ে কোশ্চেন আসছে কয়টা? মানসম্মত শিক্ষা, কোয়ালিটি এডুকেশন। শিক্ষা হইতে হবে কি? মানসম্মত। মানসম্মত। আপনি শিখলেন টিকলেন, শেখার পর বলতেছেন যে আপনার জিজ্ঞেস করা হইলো অপারেশন সার্চ লাইট কি, বলতেছেন যে অপারেশন করার সময় যে লাইট মারা হয়, তাহলে তো হইলো না। মানসম্মত শিক্ষা। এরপর 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে লিঙ্গ সমতা। কি সমতা? লিঙ্গ সমতা। আমার এক স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার লিঙ্গ সমতা মানে কি? সবাই লিঙ্গ কি একই জীবী? এটা কি সম্ভব বলেন? আমি বলছি না, নারী পুরুষের লিঙ্গ সমতা। এমন বলতে চাইলে হ্যাঁ, আবার কেমনি? সবার লিঙ্গ তো এক হওয়া সম্ভব না। লিঙ্গ সমতা মানে কি বলেন? মানে নারী পুরুষের বৈষম্য থাকবে না, সোজা কথা। লিঙ্গ ভিত্তিক যে বৈষম্য, এটার থাকবে না। কয় নাম্বার এটা? 5। এরপর 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে নিরাপদ পানি। কেমন পানি? এই বাংলাদেশের যত জায়গায় পানি আছে দেখবেন সব অনিরাপদ, শুধুমাত্র বরিশালের পানি নিরাপদ পানি ও পয় নিষ্কাশন। এই যে পয় নিষ্কাশন, নিরাপদ পানি ও পয়। ইন্ডিয়া তো পয় নিষ্কাশন নাই, সবাই একদম খোলা জায়গায় গিয়ে ডাইরেক্ট মাইরা দেয়। তাহলে দেখেন, বাংলাদেশের একমাত্র পানি নিরাপদ কোথায়? বরিশাল। এছাড়া যত জায়গায় ঢাকার পানি, আরে সুবহানাল্লাহ, ঢাকার পানি যদি খান আপনার যাওয়া লাগবে ওই যে আইসিডি আর বিক্রিয়াকে পড়াইছি না, বরিশালে যাওয়া লাগবে। টানা 7 নাম্বার। 6 নাম্বার হচ্ছে নিরাপদ পানি ও পয় নিষ্কাশন। 7 নাম্বার হচ্ছে দূষণ মুক্ত। কি মুক্ত? দূষণ মুক্ত সাশ্রয়ী জ্বালানি। দূষণ মুক্ত সাশ্রয়ী জ্বালানি। জ্বালানি গ্যাস জ্বালাইয়ে বসে রয়েছেন, মানে আধা ঘন্টা পর পানি গরম করবেন। এখন পানি গরম করছেন, আধা ঘন্টা পর রান্না করতে যাইবেন। এই জন্য আধা ঘন্টা আপনি গ্যাস জ্বালাই বসে রাখছেন। কিসের জন্য? আপনি যে আধা ঘন্টা পর আপনি তো ওই ম্যাচের কাঠি খুঁইতে হবে একটা, এই জন্য ম্যাচের কাঠি একটা বাঁচানোর জন্য আধা ঘন্টা গ্যাস জ্বালাই রাখলেন। হ্যাঁ, সরকারি। আমি তো লালবাগে ছিলাম ঢাকা নিউজ পড়ার সময়, ওই সময় তো হইতো। তাহলে দূষণমুক্ত সাশ্রয়ী জ্বালানি। দূষণমুক্ত সাশ্রয়ী জ্বালানি কয়টা গেল? 7টা। আমরা বলছি কয়টা পারবো বলেন তো? 8 9টা। 7টা তো হয়ে গেছে। এটুকু লিখছেন না? আচ্ছা, 8 9 বাদ দিব, 10। কত নম্বর? লক্ষ্য নম্বর অসমতার হ্রাস। এই যে বতে বরিশাল, বতে বড় লোক, আর বাকি সবাই যেমন খতে খুলনা, খতে খয়রাতি, এরকম আছে না? দেখবেন এই যে অসমতা গুলো আছে, ধনী গরিব যে অসমতা, বিভিন্ন ক্ষেত্রে যে অসমতা, এগুলো থাকবে না, এগুলো হ্রাস হবে। গ্রাম শহর ভিত্তিক যে অসমতা। এর পাশে 11 নম্বরে পড়তে হবে। কয় নম্বর? 11 নম্বর। একদম মুখস্থ করে ফেলবেন। 11 নম্বর হচ্ছে টেকসই নগর ও জনপদ। শহরও টেকসই হবে, জনপদ লোকালয় কি হবে? টেকসই নগর ও জনপদ। টেকসই নগর ও জনপদ। টেকসই নগর ও জনপদ। কয়টা গেল? 8 9 বাদ দিল। কি ব্রেক? 10 মিনিট কয়টা হয়েছে? আচ্ছা দেন। আর এই যে 13 নম্বর, 12 বাদ দিলাম, 13 কোনোভাবেই বাদ দিবেন না। জলবায়ু কার্যক্রম। জলবায়ু, জলবায়ু কি বলেন তো? কোনোভাবে বাদ দিয়েন না ভাই, জলবায়ু কার্যক্রম। বুঝছেন? কয় নম্বর গেল? 13। তাহলে আমরা 12 বাদ দিছি। 14। কত নম্বর ভাই? এইটা বাদ দেওয়ার কোনো কায়দাই নেই। জলজীবন। কি জীবন? জলজীবন। লাইফ বিলো ওয়াটার, জলজীবন। আপনাদের তো জল নাই, আপনারা থাকেন ওই যে মিরপুরে মেট্রো রেলের মধ্যে দিয়ে হান দেন আর বাইরেন। জলজীবন তো দেখেন না, আমরা তো সমুদ্র। জলজীবন দেখতে যাবেন কই? বরিশাল। আর মর্ম তো বুঝবেন না, বরিশাল দিয়ে যদি মাছ টাছ না আনতো তাহলে এই যে আপনারা যারা মিরপুরে আছেন, ঢাকা আছেন, আপনারা জীবনে মাছ হয়েও দেখতেন না। বুঝতে পারছেন? লাস্ট আর একটা 16 শান্তি ন্যায় ও কার্যকর প্রতিষ্ঠান। শান্তি ন্যায় ও কি বলেন তো?
শান্তিনায়ক কার্যকর, এটাই শেষ ভাই। শান্তিনায়ক কার্যকর প্রতিষ্ঠান, শান্তিনায়ক কার্যকর প্রতিষ্ঠান। দেখেন বলছিলাম 7টা 8টা, আসলে আমি কথা রাখতে পারি না, আই এম সরি। তাহলে এই যে এই কয়টা বেশি নয়, একটু পড়েন ভাই, আপনারই তো লাভ। মুখস্থ করে ফেলেন, শেষ। ও কিভাবে প্রশ্ন হবে বলতেছি, খারান খালি একটু লিখছেন, লিখেন, এবার বলতেছি কিভাবে প্রশ্ন আসবে। এখন সিসিলির বিশেষ আসছিল কি, সিসিলির বিশেষ আসছিল এসডিজি এর কোন লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? কোন নাম্বার বলেন? এসডিজি এর কোন লক্ষ্যমাত্রাটিতে জলবায়ু কার্যক্রমের কথা বলা হয়েছে? 13। এরপর বলেন লিঙ্গ সমতার কথা বলা হয়েছে এসডিজি এর কয় নাম্বার লক্ষ্যে? এভাবে আসবে। বলেন তো ভাই এসডিজি এর স্লোগানটি কি? বলেন এসডিজি এর স্লোগান লিভ নন। বলেন এসডিজি গৃহীত হয়েছে কত সালে? বাস্তবায়ন শুরু হয়েছে 16 সাল থেকে, 16 থেকে 30, 15 বছর মেয়াদি। বলেন কাকে ভিত্তি ধরে? পরিবেশকে ভিত্তি ধরে। ডান এইটুকু। আজকে লেকচারে কিছু ইম্পর্টেন্ট জায়গা, সবচেয়ে ইম্পর্টেন্ট, এর মধ্যে একটা জায়গা এখন পড়াবো, মানে সবই ইম্পর্টেন্ট, এর মধ্যে আবার বেশি কিছু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে লেখেন জাতিসংঘ কর্তৃক গৃহীত। কি কর্তৃক? মানে আমরা এইটুকু শেষ করে একটু রিকল করবো, ব্রেক দিব, ঠিক আছে? পরে লেখেন জাতিসংঘ কর্তৃক গৃহীত, সবচেয়ে আলোচিত ভাইয়া, সবচেয়ে আলোচিত। লিখেন জাতিসংঘ কর্তৃক গৃহীত, জাতিসংঘ কর্তৃক গৃহীত। এটুকু মিস করেন না কেউ, হ্যাঁ, কোনোভাবে মিস করেন না। জাতিসংঘ কর্তৃক গৃহীত কিছু গুরুত্বপূর্ণ জাতিসংঘ কর্তৃক গৃহীত কিছু গুরুত্বপূর্ণ সনদ অথবা ঘোষণা, অথবা কি বলেন ঘোষণা, অথবা কনভেনশন, ঠিক আছে? না, সম্মেলন না। জাতিসংঘ কর্তৃক গৃহীত কিছু গুরুত্বপূর্ণ সনদ, ঘোষণা, কনভেনশন। জাতিসংঘে গৃহীত হয়েছে এরকম কিছু, ঠিক আছে? জাতিসংঘে গৃহীত হয়েছে এরকম কিছু কনভেনশন। জাতিসংঘ কর্তৃক গৃহীত কিছু গুরুত্বপূর্ণ সনদ, ঘোষণা, কনভেনশন। একদম ভাইটাল যেগুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরকম কনভেনশন আছে, ঘোষণা আছে প্রায় 61টা। কয়টা? সব তো আর আপনি পড়তে পারবেন না। পারবেন বলেন? সব পইরে যদি উল্টাই ফেলতে চান তাহলে নিজেই উল্টাই শিখতেই থাকবেন। এই জন্য কি করতে হবে? বাইশে পড়তে হবে, একদম স্ট্র্যাটেজি করতে পড়তে হবে, ঠিক আছে না? সবচেয়ে গুরুত্বপূর্ণ সনদ লেখেন সর্বজনীন। কি লিখবেন? সর্বজনীন মানবাধিকার ঘোষণা। সর্বজনীন দেখেন মানবাধিকার টার্মটা এখন খুব বেশি আলোচিত না। সর্বজনীন মানবাধিকার ঘোষণা। কিসের ঘোষণা বলেন তো? সর্বজনীন মানবাধিকার ঘোষণা। ইংলিশ নাম মুখস্থ করতে হবে, একটু ডিফিকাল্ট আছে, বুঝতে হবে। ইউডিএইচআর, ইউনিভার্সাল, ভালো করে বলেন। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ কি? হিউম্যান রাইটস। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা। সর্বজনীন মানবাধিকার ঘোষণা। আচ্ছা, গৃহীত হয়, এই যে মানবাধিকার ঘোষণা, এটি গৃহীত হয় কত সালে? এটি গৃহীত হয় 10 ডিসেম্বর 1948। 10 ডিসেম্বর 1948। এই জন্য বিশ্ব মানবাধিকার দিবস কবে বলেন তো? 10 ডিসেম্বর। খুব ভালোভাবে মনে রাখেন, 10 ডিসেম্বর 1948। এজন্য বিশ্ব মানবাধিকার দিবস কবে? বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। কয় তারিখ? 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর পালিত হয়, ঠিক আছে না? আচ্ছা, বিভিন্ন পরীক্ষা আছে। এই যে জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা, এখানে ধারা আছে কয়টি? মানবাধিকারের ঘোষণায় ধারা আছে কয়টি? এতে ধারা আছে, এই ঘোষণায় ধারা আছে। এই ঘোষণাপত্রে ধারা আছে কয়টি? ধারা আছে 30টি। কয়টি বলেন তো? জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণায় ধারা আছে কয়টি? 30টি।
30টি ধারা আছে। এখন শোনেন, ঘোষণাপত্র ধারা আছে কয়টা বলেন তো? মানবাধিকার রক্ষার দায়িত্ব কোন সংস্থার? মানে জাতিসংঘের কার? বোঝেন না দুর্বল হয়ে গেছেন, খারাপ একটু মেমোরিটার কাজ করতে দেন। এই যে মানবাধিকারের ঘোষণা দিছে জাতিসংঘের, আমরা বলছি না জাতিসংঘের গৃহীত হয়েছে। আচ্ছা, তাহলে মনে রাখেন বিশ্বের মানবাধিকার রক্ষার দায়িত্ব কার? জাতিসংঘের। কোন প্রতিষ্ঠানের? জাতিসংঘের। কোন প্রতিষ্ঠানের? জাতিসংঘের। জাতিসংঘের, ঠিক আছে। তাহলে এই ঘোষণাপত্র ধারা আছে 30টা। ও নোট লিখবেন, নোট কি লিখবেন? নোট, নোট লিখবেন, নোট। মানবাধিকার রক্ষার দায়িত্ব কার? মানবাধিকার রক্ষার দায়িত্ব, মানবাধিকার রক্ষার, মানবাধিকার রক্ষার দায়িত্ব, মানবাধিকার রক্ষার দায়িত্ব কাদের? মানবাধিকার রক্ষার দায়িত্ব জাতিসংঘের। আর মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, মনে রাখেন। মানবাধিকার রক্ষার দায়িত্ব জাতিসংঘের, অন্যদিকে মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব, অন্যদিকে মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের সংবিধানের। মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব কার? মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব, মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের সংবিধানের। রক্ষার দায়িত্ব কার? রক্ষার দায়িত্ব রাষ্ট্রের সংবিধানের, রাষ্ট্রের সংবিধানের। বলতে পারেন বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার আছে কয়টা? 18টা। কয়টা? 18টা। তাহলে মানবাধিকার রক্ষার দায়িত্ব হচ্ছে জাতিসংঘের, আর মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সংবিধানের। আমরা কি পড়তেছি? জাতিসংঘের কিছু ডিক্লারেশন, কিছু কনভেনশন, কিছু সনদ, ঠিক আছে না? তাহলে প্রথম কোনটা গেল? সর্বজনীন মানবাধিকার ঘোষণা। এরকম বেশি আমরা 4-5টা সনদ পড়ব, 4-5টা পড়লে আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন, এরপরে লিখবেন নারীর প্রতি। কার প্রতি? পরেরটা নারীর প্রতি। কার প্রতি বলেন তো? নারীর প্রতি সকল ধরনের, নারীর প্রতি সকল ধরনের বৈষম্যের বিলোপ সাধন। সকল ধরনের বৈষম্য, নারীর প্রতি সকল ধরনের বৈষম্যের বিলোপ সাধন, নারীর প্রতি সকল ধরনের বৈষম্যের বিলোপ সাধন সম্পর্কিত সিডো চুক্তি। কি চুক্তি বলেন তো? সম্পর্কিত সিডো সনদ। সিডো, সিডো, সিডো সনদ। কি সনদ? সিডো। নারীর প্রতি সকল ধরনের বৈষম্যের বিলোপ সাধন, এটা কি বলা হয়? সিডো সনদ। এর ফুল মিনিং পড়তে হবে। এগুলো পড়াই লাগবে ভাই। আপনি যেগুলো পড়া লাগবে, যেগুলো অনিবার্য সেগুলো কি করবেন? এনজয় করে করে পড়বেন। যেগুলো অনিবার্য সেগুলো কি করে পড়বেন? এনজয় করে করে পড়বেন। দেখেন সিডো, সিডো ফুল মিনিং বলতে পারেন? কেউ বলতে পারলে নগদ 10 টাকা পুরস্কার। লিখে দিতে হবে? পারবেন? বলেন বলেন। এটা সিডাপের মধ্যে ধ্যান দিয়ে গেছেন ভাই আপনি। সিডাপ, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দেশ। এইটার ফুল মানে সিডা। প্রথমে বলে গেছেন কিসের ডেভেলপমেন্ট? মানে ডিসক্রিমিনেশন ডেভেলপ করবেন আপনি? হয় না, হয় না। কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। পারেন না? লিখেন কনভেনশন। 10 টাকা মিস করলেন ভাই। কনভেনশন অন দ্য, কনভেনশন অন দ্য ইলিমিনেশন। এই ফুল মিনিং যদি আপনি পারেন তাহলে আপনি লালে লাল বাবা শাহজালাল। হ্যাঁ, সেরকম। কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ all forms of discrimination, এই ফুল মিনিং যদি পারেন তাহলে কি হবে বলেন? তাহলে আপনি যে কোনো ফুল মিনিং পারবেন। কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, এগেইনস্ট নারীর প্রতি। কার প্রতি বলেন? নারীর প্রতি যত ধরনের বৈষম্য আছে সব ধরনের বৈষম্যের বিলোপ সাধন সম্পর্কিত চুক্তির নাম কি? সিডো। সব ধরনের বৈষম্যের বিলোপ সাধন সম্পর্কিত নাম কি বলেন তো? সিডো। আচ্ছা, এটি গৃহীত হয়, এটি গৃহীত হয় কত সালে? এটি গৃহীত, মনে করেন এই কনভেনশন গৃহীত হয় স্বাক্ষরিত 1979 সালে। কত সালে?
1979 সালে। 47 বিসিএস আসছিল। বাংলাদেশ এই সনদে স্বাক্ষর করে কবে? 84 সালে। বাংলাদেশ স্বাক্ষর করে কত সালে? বাংলাদেশ এই সনদে স্বাক্ষর করে কবে? বাংলাদেশ স্বাক্ষর করে 1984 সালে। বাংলাদেশ স্বাক্ষর করে কত সালে? বাংলাদেশ স্বাক্ষর করে 1984 সালে। মনে রাখেন, বাংলাদেশ স্বাক্ষর করে 1984 সালে। আচ্ছা, এই সনদেও ধারা আছে কয়টা? 30টা। মনে রাখেন, এই সনদেও ধারা আছে, এই সনদেও ধারা আছে 30টি। এই সনদেও ধারা আছে, এই সনদেও ধারা কয়টা বলেন তো? ধারা আছে 30টা। 30টি। কয়টি? 30টি। এই সনদেও ধারা আছে 30টি। কয়টা গেল? মাত্র 5টা পড়াবো। কয়টা? 5টা। 5টা না, 4টা। তাহলে প্রথমটা কি গেছিল? সর্বজনীন মানবাধিকার ঘোষণা, ঠিক আছে না? এরপরটা কি বলেন? নারীর প্রতি সকল ধরনের বৈষম্যের বিলোপ সাধন। বলেন এইখানেও ধারা আছে কয়টা? 30টা। বলেন তো জুলাই ঘোষণাপত্রে ধারা আছে কয়টা? মাশাআল্লাহ, ভালোই পারেন, ঠিক আছে না? গেল। এরপরে আসেন, এরপরটা লিখবেন জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কনভেনশন। জাতিসংঘের কি বিষয়ক? জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কনভেনশন। জাতিসংঘের শিশু অধিকার, জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কনভেনশন, জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক। আমরা এই 4-5টা কনভেনশন পরে আমরা ব্রেক দিব। আর আমরা তো বলছিলাম যে আসলে আজকের ক্লাসটা মূলত স্টুডেন্টদের অনুরোধে, কিছু স্টুডেন্টের অনুরোধে আসলে পাবলিক করা হয়েছে। প্রথম অংশটা আমরা পাবলিক করব, ঠিক আছে? এই কনভেনশন গুলো শেষ হলে এরপর হচ্ছে আমাদের যারা পেইড বেস স্টুডেন্ট থাকবেন তাদের জন্যই ক্লাসটা। আর যদি কেউ ভর্তি হতে চান, এই মুহূর্তে ভর্তি হন, তাহলে তবে এই মুহূর্তে আপনার এই গ্রুপে অ্যাড করা হবে, এই মুহূর্তে আপনি ক্লাসগুলো পাবেন, ঠিক আছে না? তাহলে পরবর্তীতে যারা ম্যারাথন ব্যাচে ভর্তি হতে চান তারা দ্রুত আমাদের যে হটলাইন নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন। এবং কালকে তো বিজয় দিবস, সেই বিজয় দিবস উপলক্ষে আজকে খুব বেশি, মানে আজকে কালকে, আজকে বিশেষ করে অনেক বেশি ছাড় আছে। ছাড়ের শেষ নাই, অনেক বেশি ছাড়, বুঝতে পারছেন? ওকে, তাহলে কোনটা গেল? জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কনভেনশন। এখানে একটা নাম লিখেন, শিশু অধিকার বিষয়ক কনভেনশন। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কনভেনশন। ইংলিশে এটাকে কি বলা হচ্ছে? ইউএনসিআরসি। ইউএনসিআর, ইউএন মানে ইউনাইটেড নেশনস। ইউএন মানে কি বলেন তো? ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস কনভেনশন। ইউনাইটেড নেশনস কনভেনশন। ইউনাইটেড নেশনস কনভেনশন on the rights. Convention on the right. Convention on the rights. Convention on the rights of the child. Of the child. UNCRC. UNCRC. জাতিসংঘের কি বলেন তো এটা? শিশু অধিকার বিষয়ক কনভেনশন। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কনভেনশন স্বাক্ষরিত হয় কবে? এই যে কনভেনশনটা স্বাক্ষরিত হয় কবে? স্বাক্ষরিত গৃহীত হয়, গৃহীত হয় মনে রাখেন 1989 সালে। কত সালে? 1989 সালে। কত সালে? 1989 সালে। আচ্ছা, এই যে শিশু অধিকার বিষয়ক কনভেনশন, এই কনভেনশন অনুযায়ী সাইমন সুলতানা জানিয়ে লিখছেন ইউএনসিআরসি, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড। আচ্ছা, এটা গৃহীত হয় কত সালে? 1989 সালে। এই আইন অনুযায়ী, এই আইন অনুযায়ী, এই আইন অনুযায়ী, এই আইন অনুযায়ী 18 বছর বয়স পর্যন্ত, কত বছর? 18 বছর বয়স পর্যন্ত, 18 বছর বয়স পর্যন্ত সবাই শিশু। 18 বছর বয়স পর্যন্ত সবাই কি? আপনার কি শিশু না এখনো নাকি? 18 বছর বয়স পর্যন্ত সবাই শিশু। ও শিশুর মা। ধরেন কারো 16 বছর বয়সে বিয়ে হইল, এরপর 2 বছর বয়সী তার আবার একটা কি আছে? বেবি আছে। তাহলে মাও শিশু, জাতিসংঘের আইন অনুযায়ী মাও শিশু, শিশুও শিশু, ঠিক আছে না? বাবাও শিশু। ওকে, আচ্ছা, আর একটা কনভেনশন আমরা পড়বো, আর একটা কনভেনশন আমরা পড়বো, সেটা হচ্ছে জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন। দেখেন জাতিসংঘের কি? জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন। দুর্নীতি বিরোধী কনভেনশন। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন। জাতিসংঘের দুর্নীতি, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে কনভেনশনটা, যতগুলো কনভেনশন আমরা পড়াইছি এর মধ্যে
মানে অন্যতম গুরুত্বপূর্ণ কনভেনশন এটা, জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় ইউনাইটেড নেশনস কনভেনশন এগেনস্ট করাপশন, ইউএনসিএসি। তাহলে ইউনাইটেড নেশনস ইউএন থাকলে ইউনাইটেড নেশনস কনভেনশন এগেনস্ট কি বলেন তো? কনভেনশন এগেনস্ট করাপশন, কনভেনশন এগেনস্ট করাপশন। তাহলে এটি জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন গৃহীত হয় 2003 সালে। কত সালে গৃহীত হয়? 2003 সালে। 2003 সালে গৃহীত হয়। 2003 সালে গৃহীত হয়। কত সালে? 2003 সালে গৃহীত হয়। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন গৃহীত হয় কত সালে? 2003 সালে। মনে রাখেন, এই কনভেনশনের অপর নাম হচ্ছে মেরিডা কনভেনশন। এই কনভেনশনের অপর নাম কি? এটা বিসিএস আর্টস। এই কনভেনশনের অপর নাম মেরিডা কনভেনশন। মেরিডা হচ্ছে মেক্সিকোর একটা শহর। এই কনভেনশনের অপর নাম মেরিডা কনভেনশন। কি কনভেনশন? মেরিডা কনভেনশন। বিশ্বের প্রথম দুর্নীতি বিরোধী আইন হচ্ছে এটা। বিশ্বের প্রথম দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক আইন, এটাই বিশ্বের প্রথম দুর্নীতি বিরোধী আইন। এটি বিশ্বের প্রথম দুর্নীতি বিরোধী আইন, দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক আইন। দুর্নীতি বিরোধী কি আইন বলেন তো? এটি বিশ্বের প্রথম দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক আইন। এটি বিশ্বের প্রথম দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক আইন। এটি বিশ্বের প্রথম দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক আইন। তাহলে বিশ্বের প্রথম দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক আইনের নাম কি? ওই যে জাতিসংঘ দুর্নীতি বিরোধী কনভেনশন। আচ্ছা, বাংলাদেশ এই যে আইন আছে, এই যে সনদ আছে, বাংলাদেশ এখানে স্বাক্ষর করছে না? করছে। বাংলাদেশ এটা স্বাক্ষর করার পরেই বাংলাদেশ 2004 সালে দুদক বানাইছে, দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশ বানাইছে না? কত সালে বানাইছে? কারণ কি এর আগের বছর এখানে স্বাক্ষর করছে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা কি কি পড়লাম একটু রিকল করি 1 মিনিটে। আর শোনেন, এখন আপনাদের ব্রেক দিব। ব্রেক দেওয়ার পর হচ্ছে আমরা মুদ্রা পড়বো, মুদ্রা। তারপর পড়বো সীমারেখা, টেকনিক দিয়ে সব। ঠিক আছে? মুদ্রা, গুরুত্বপূর্ণ মুদ্রা কিভাবে মনে রাখবেন? সীমারেখা, লাইন, রাজধানী পরে করবেন। এত গরিবই পড়াশোনা। ভুটানের রাজধানীর নাম কি? তাহলে এগুলো এমনি মনে রাখবেন, মুখস্থ করবেন। এগুলো তো বোঝানোর কিছু নেই। মুদ্রা মুখস্থ জিনিস, তারপর আমরা টেকনিক দিব। ঠিক আছে? তাহলে আপনাদের এখন বাজে কয়টা? মানে 20টা 17, মানে কি 8টা 17। তাহলে 8টা 30 পর্যন্ত ব্রেক। কত সর্বোচ্চ? 8:30। আর যারা পেইড বেসের আছেন, আপনারা হচ্ছে আপনাদের লিংক দেওয়া হবে, আপনারা সেই লিংকে অলরেডি জয়েন করতে থাকেন। আমরা লাইভটা এখানে শেষ করব। যারা অনলাইনে ছিলেন এতক্ষণ, আমাদের পেইড বেসের বাইরে স্টুডেন্ট সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ আবার দেখা হবে।